আমাদের আজকে আলোচ্য বিষয় হবে রিডিং কম্প্রিহেনশন 1, এক্সক্লুসিভ রিডিং কম্প্রিহেনশন 1। আমরা সেটা নিয়ে আলোচনা করব। সবাই একটু আলোচনা একদম গভীর মনোযোগ দেই। প্যাসেজটা ভালো করে না বুঝলে আমরা কিন্তু পরবর্তীতে প্যাসেজের অধীনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো মোটেও সলভ করতে পারবো না। সবাই একটু মিউট রাখবো। দেখেন লেখা আছে বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ আদার ডেভেলপিং কান্ট্রিজ। এই যে কাদের জানি আনমিউট করা আছে, যেটা আমি মিউট করে দিচ্ছি, মিউট থাকতে হবে। প্যাসেজের পুরো প্রত্যেকটা শব্দের মিনিং খুঁজতে যাবেন না, তাহলে এর মিনিং উদ্ধার করা আপনার জন্য কঠিন হতে পারে। প্যাসেজটা পড়ে একটা আইডিয়া নিব, সেই আইডিয়ার উপর ভিত্তি করে, থিমের উপর ভিত্তি করে আমরা প্রশ্ন সলভ করব। তো এখানে বলেছে বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ আদার ডেভেলপিং কান্ট্রিজ, বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল যে দেশগুলো আছে, ইনহেরিটেড আ স্ট্রাকচার অফ গভর্নেন্স, তাদের হচ্ছে তারা হচ্ছে একটা সরকারের কাঠামো তারা অর্জন করেছে, characterized by large amount of paper work and file handling। মানে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশ তারা হচ্ছে মানে ইনহেরিট কথাটা দ্বারা যেটা বোঝায় যে উত্তরাধিকার, এখানে উত্তরাধিকার না বুঝে বোঝাচ্ছে যে তারা লম্বা সময় ধরে, দীর্ঘ সময় ধরে অনেক উন্নয়নশীল দেশ যে সরকার কাঠামোর মধ্যে আছে, সেখানে দেখা যায় যে বাই লার্জ অ্যামাউন্ট অফ পেপার ওয়ার্ক অ্যান্ড ফাইল হ্যান্ডলিং, টাইম কনজিউমিং প্রসেস অ্যান্ড মেনি লেভেলস explicit controls and approvals। বাংলাদেশ সহ অন্যান্য সকল উন্নয়নশীল দেশের মধ্যে যে সরকার কাঠামো দেখা যায়, সেটা মানেই হচ্ছে বোঝাই যায় যে সেখানে বাহ্যিক অনেক কাজ, অনেক ধরনের কাগজপত্র বহন করতে হবে, হ্যাঁ, ব্যাপক সময় লাগে, হ্যাঁ, সবগুলো প্রশাসনিক কার্যক্রম চালাতে অনেক সময়ের দরকার, অনেক ফাইল, অনেক কাগজপত্র দরকার, এবং এরকম অনেকগুলো হচ্ছে বাহ্যিক নিয়ন্ত্রণ নিয়ে সরকার কাঠামো গঠিত হয়। গভর্নমেন্টস ইন দ্য ডেভেলপিং নেশনস কস্ট টু মাচ। আর এই জন্য এইসব উন্নয়নশীল জাতির যে সরকার, তাদের পরিচালনা খরচও কিন্তু অনেক বেশি। তারপর ডেলিভার্স টু লিটল অ্যান্ড ইজ নট সাফিসিয়েন্টলি রেসপন্সিভ অর অ্যাকাউন্টেবল। এবং তাদের যে বিভিন্ন রকম কাজের যে সরবরাহ বা সরবরাহ প্রক্রিয়া, এটা প্রয়োজনের তুলনায় খুবই কম পাওয়া যায়, এবং সঠিক সময়ের মধ্যে কিন্তু এটার কাজের রেজাল্ট বা ফলাফলও পাওয়া যায় না। এটা সাধারণ সরকার ব্যবস্থার কথা বলা হচ্ছে। তাহলে সাধারণ সরকার ব্যবস্থায় আমরা বলতে বুঝলাম যে সেখানে হরেক রকম ফাইল টানাটানির কাজ থাকবে, প্রচুর টাইমের ব্যাপার থাকবে, এবং অনেক রকম বাহ্যিক নিয়ন্ত্রণ থাকবে, যেগুলোতে প্রচুর খরচ হয়, সময় লাগে বেশি। এটা হচ্ছে সাধারণ সরকার ব্যবস্থা বা উন্নয়নশীল জাতিগুলোর সরকার ব্যবস্থা নিয়ে প্রথম অংশে আলোচনা করব। পরের অংশে বলেছে ই গভর্নেন্স অফার্স আ নিউ ওয়ে ফরওয়ার্ড। অন্যদিকে ই গভর্নেন্স হচ্ছে নতুন একটা দিক নির্দেশনা করে, হেল্পিং ইমপ্রুভ গভর্নমেন্ট প্রসেস, সরকারি প্রক্রিয়াগুলোকে উন্নয়ন করতে সাহায্য করে, কানেক্ট সিটিজেন্স অ্যান্ড বিল্ড ইন্টারঅ্যাকশনস উইথ অ্যান্ড উইদিন সিভিল সোসাইটি। ই গভর্নেন্স আরো সহজে কি করে, নাগরিকদের সাথে সরকারের একটা খুব সহজেই একটা যোগাযোগ সৃষ্টি করতে পারে। Information gathered from cross section of the government such as ministries, departments, তারপর ডাইরেক্টরেটস, অফিসেস ইত্যাদি। বলছে যে বিভিন্ন রকম তথ্য সরকার থেকে মন্ত্রণালয় বা অন্যান্য অধিদপ্তর বা বিভাগে যে তথ্য ব্যবস্থাপনাটা কিন্তু সহজ হয়ে যায় ই গভর্নেন্স প্রক্রিয়ায়। If not utilized properly is a waste of effort and money and has no value of its own। আচ্ছা, যদি এখানে আরো কি হয়, যে বিষয়গুলো যে বিভিন্ন রকম সময়ের অপচয় থেকে মুক্তি পাওয়া যায়, অর্থের অপচয় থেকেও মুক্তি পাওয়া যায় ই গভর্নেন্স প্রক্রিয়ায়। দ্য রিসোর্সেস নিড প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, এই জন্য অবশ্য পরিকল্পনা এবং সুরক্ষিত ব্যবস্থাপনাও দরকার। দেয়ারফর এই কারণে দ্য কম্পিউটারাইজেশন অফ গভর্নমেন্ট, মানে কম্পিউটার নিয়ন্ত্রিত যে সরকারের কার্যক্রমগুলো, today and the foreseeable future is a prerequisite for the effective national development। শুধু এমনি এমনি গভর্নেন্সের কথা বললে হবে না, এই জন্য কিন্তু সরকারি ব্যবস্থাপনার মধ্যে কম্পিউটার নিয়ন্ত্রণ থাকতে হবে, হ্যাঁ, এবং আরো হচ্ছে ভবিষ্যতে এটাকে আরো কার্যকর করার জন্য বিষয়গুলো থাকলে সেক্ষেত্রে কিন্তু কার্যকর জাতীয় উন্নয়ন ঘটবে ই গভর্নেন্সের মাধ্যমে। আচ্ছা, এই প্যাসেজটা পড়ার আগে আমি যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করি
জাস্ট একটু আইডিয়া দিবেন আগে নিজের কি অবস্থা, যে ই গভর্নেন্স বলতে কে কি বোঝেন, একটু সংক্ষেপে 2 মিনিটে বলতে হবে। ই গভর্নেন্স খুব সহজ ভাষায় কে বলতে পারবেন? ইলেকট্রনিক গভর্নমেন্ট। হ্যাঁ, এটাকে একটু মানে একটু একটু 2 মিনিট ব্যাখ্যা করতে হবে ই গভর্নেন্স সম্পর্কে। মানে স্যার ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে সরকারের যে কাজগুলো আছে সেটা জনগণের সাথে ডিসেন্ট্রালাইজ করা। আচ্ছা, আর কে কি বলতে পারবেন ই গভর্নেন্স সম্পর্কে? স্যার বলবো? হ্যাঁ বলেন। এটা একটা নিউ থিঙ্কিং এখানে মনে হইতেছে, যেটা গভর্নমেন্টকে হেল্প করে প্রসেস ইমপ্রুভ করার জন্য, কানেক্ট সিটিজেন্স, বিলস ইনস্ট্রাকশন করার জন্য উইদিন সিভিল সোসাইটির মধ্যে। আর একটা ভাস্ট ইনফরমেশন দেয় আমাদেরকে, বিভিন্ন সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করে, যার মাধ্যমে আমাদের বিভিন্ন টাইম রিডিউস হইতেছে, মানি এফোর্টস এগুলো রিডিউস হইতেছে। ওর নাম কি? স্যার কণিকা। কণিকা, ই গভর্নেন্স। আচ্ছা, ই গভর্নেন্স সম্পর্কে কণিকা যা বললো বা তার আগে যে বললো, তাছাড়া আর কারো কিছু বলার আছে? আচ্ছা, ই গভর্নমেন্টস হচ্ছে সরকারি তথ্য সেবা, এগুলো যখন আমরা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে সহজে পেতে পারি, সেটাই হচ্ছে ই গভর্নেন্স। আচ্ছা, বাহ। স্যার ব্যক্তি নির্ভরতা, হ্যাঁ, আরো সহজ করে বলতে গেলে স্যার এখানে হচ্ছে স্যার ব্যক্তি নির্ভরতা কমাবে আর মেশিনের উপরে ডিপেন্ডেন্সিটা বাড়বে। বাহ বাহ বাহ। আরো সহজ করে বলতে গেলে আপনারা যা কিছু বলেছেন সেগুলোর আলোকে যদি আমি একটু আপনাদের কথাটাকে মডিফাই করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম দাঁড়াবে যে আমরা যদি শুধু শব্দগত বিশ্লেষণ করি ই গভর্নেন্স, তাহলে ই গভর্নেন্সের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স। এখন আমরা প্রথমে গভর্নমেন্ট শব্দটা বুঝি, তারপর গভর্নেন্স শব্দটা বুঝি। গভর্নেন্স হচ্ছে সকল ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনা বা কার্যক্রম চালানো সরকারিভাবে। তো আসলে গভর্নেন্স বা ই গভর্নেন্স বলতে যে শুধু রাষ্ট্র পরিচালনা করাকে বুঝাবে, ব্যাপারটা কিন্তু সেরকম না। যেমন আমাদের যে গৃহ ব্যবস্থাপনা, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গভর্নেন্স। একটা সোসাইটির ব্যবস্থাপনা, এটাও ওয়ান কাইন্ড অফ গভর্নেন্স। অর্থাৎ যে কোনো ধরনের সেক্টরে, সেটা সরকার হোক, রাষ্ট্র হোক, সমাজ হোক, এমনকি পরিবার হোক, যে কোনো সেক্টরে যে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনিক যে কার্যক্রম চালানো হয়, সেই প্রশাসনিক কার্যক্রমটাকে আমরা গভর্নেন্স বলতে পারি। আর এই প্রশাসনিক কার্যক্রমটা গতানুগতিক দৃশ্যমান যেসব বিষয়, কাগজপত্র, ফাইল, এগুলোর পরিবর্তে যখন আমরা সরাসরি কম্পিউটার বেসড গভর্নেন্স করব বা কম্পিউটার ভিত্তিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালাবো বা কম্পিউটার ভিত্তিক প্রশাসনিক কার্যক্রম চালাবো, সেটাই হচ্ছে মূলত ই গভর্নেন্স। ই গভর্নেন্সের কিছু সুবিধা, কিছু অসুবিধা আছে, থাকবে। সুবিধাগুলোর মধ্যে হচ্ছে এটা, যেমন আমরা খুব সহজ করে চিন্তা করি, যার বাড়ি হচ্ছে একটা গ্রামে, সেই গ্রাম থেকে সে জমি কিনেছে, এখন জমির কাগজপত্র করার জন্য সে যাবে। এখন জমির কাগজপত্র সে দলিল করার জন্য যাবে, অথবা সে নাম খারিজ করার জন্য যাবে। এখন তাকে নাম খারিজ করার আবেদন করার জন্য আগে যেতে হতো কি, তার গ্রাম থেকে অনেক দূর পথ পাড়ি দিয়ে সেই ভূমি অফিস বা ইউনিয়ন ভূমি অফিসে যেতে হতো। সেখানে গিয়ে কোনো কারণে সিরিয়াল না মিললে তাকে ফিরে আসতে হতো, আবার পরের দিন ভাবে তাকে প্রায় মাসের পর মাস চলে যেত। ই গভর্নেন্স প্রক্রিয়ার মাধ্যমে যেটা হচ্ছে, আমাদের সবচেয়ে সুবিধা হলো আমাদের টাইম ম্যানেজমেন্টটা বা আমাদের সময় ব্যবস্থাপনার দিক বিবেচনা করলে টাইমটা অনেক সেভ হয়ে যাচ্ছে। কারণ আমরা ঘরে বসেই ইন্টারনেটে এখন সকল ধরনের সরকারি কার্যক্রমগুলো আমরা করতে পারি, জন্ম নিবন্ধন থেকে শুরু করে এখন সব ধরনের কার্যক্রমই অনলাইনে করা সম্ভব। তো ই গভর্নেন্সের প্রথম সুবিধাটা হচ্ছে আমাদের টাইম সেভ হচ্ছে। দ্বিতীয় সুবিধাটা হচ্ছে আমাদের যে স্বাভাবিকভাবে যে একটা ঘুষ বা একটা অপপদ্ধতি প্রয়োগ করা হতো আগে অফিস আদালতগুলোতে, এখন কিন্তু এই ই গভর্নেন্সের কারণে সকল কার্যক্রম যখন কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে, এই দালালদের দৌরাত্ম্য বা দুর্নীতি কিছুটা কিন্তু বেশ কমে গেছে, সেটা সুযোগ হচ্ছে না। তো ই গভর্নেন্সের এইগুলো হচ্ছে সুবিধা, যে ফেয়ার ওয়েতে হচ্ছে, আমাদের টাইম সেভ হচ্ছে, আমাদের হয়রানি কম হচ্ছে, হ্যাঁ, আমাদের ফিজিক্যাল হচ্ছে এনার্জির পরিমাণ লাগতেছে না, ব্যয় হচ্ছে না, এগুলো হচ্ছে সুবিধা। কিছু অসুবিধা দিকও থাকবে, যে ইন্টারনেট যদি দেখা গেল একটা দেশে তার
ডিজিটাল ব্যবস্থাপনা উন্নত না, বা একটা রাষ্ট্রে তাদের ডিজিটাল ব্যবস্থাপনা উন্নত না, কম্পিউটার বেসড হয় নাই, দেখা গেল যে কম্পিউটারে খুঁজে পাওয়া যায় না, এখন সেই দেশে তো আর ই গভর্নেন্স চালু করে কোনো লাভ হবে না। তাই এখানে শেষের লাইনে যে কথাটা বলেছে যে ই গভর্নেন্স কার্যকর হবে তখনই বেশি যখন দেখা যাবে যে সেখানে ওই জাতিটা ডিজিটালি বা হচ্ছে তারা হচ্ছে ইন্টারনেট ভিত্তিক বেশি উন্নত, তখন এটা বেশি কার্যকর হবে। তো এই ছিল ই গভর্নেন্স সম্পর্কে একটা জাস্ট ভূমিকার বিষয়। তো আমরা এখন আরেকটু বিস্তারিত পড়ি, যেটার মাধ্যমে আমরা এই প্যাসেজ সম্পর্কে আরো ক্লিয়ার আইডিয়া। আচ্ছা, তাহলে এই অংশটুকুর মধ্যে এটাই বলেছে যে ই গভর্নেন্স হচ্ছে একটা নতুন একটা দ্বারের উন্মোচন করে, সরকারি কার্যক্রমগুলোকে সহযোগিতা করে, উন্নত করে, এবং সরাসরি নাগরিকের সাথে সরকারের বা সরকারি অধিদপ্তরের একটা কানেকশন সৃষ্টি করে দেয়, এবং তথ্য জোগাড় করাটা যেমন সহজ হয়ে যায় সরকার থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রণালয়ের দপ্তর। তবে এটাকে যদি আমরা প্রপারলি ইউজ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের মানি, ইফোর্ট এগুলো অপচয় হতে পারে। সবশেষে কি একটা কথা বলছে, দেয়ারফর এই কারণে যে কম্পিউটারাইজেশন অফ গভর্নমেন্ট, সরকারের এই কার্যক্রমগুলো চালার জন্য যে কম্পিউটার ভিত্তিক হচ্ছে সরকারি ব্যবস্থাপনা বা সরকার, এটা আমাদেরকে ভবিষ্যতে এটাকে কার্যকর আরো করে তুলবে, ই গভর্নেন্সের কথা বলেছে। শেষে বলছে, অলদো infrastructure such as telecommunication, power, road access and sanitation has been improving lately, যদিও বা কিছু মৌলিক অবকাঠামোর বিষয়ে যেমন যোগাযোগ ব্যবস্থা, তারপর শক্তি বলতে বিভিন্ন শক্তি হতে পারে, সেটা বিদ্যুৎ হতে পারে, তারপর এই যে রাস্তায় চলাচলের বিষয়, তারপর স্যানিটেশনের বিষয়, এগুলো দিন দিন বা ধীরে ধীরে বা লেট করে হলেও উন্নতি হয়েছে। ইট ইজ নট ইয়েট অ্যাডিকুয়েট ইজ মোস্ট পার্টস অফ দ্য কান্ট্রি। তবে তার মানে এই না যে এগুলো উন্নত হলেই একটা দেশের জন্য যথেষ্ট যদি ই গভর্নেন্স করতে চায়। Presently, the main focus is given to the voice communication infrastructure. বর্তমানে বেশি জোর দেয়া হচ্ছে এই ভয়েস কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচারে, বাট we should develop data communication parallel with equal importance. তো আমরা দেখেন আমাদের দেশের কথাই বলি, আমাদের দেশে একটা সময় ছিল বা এখনো সেরকম আছে যে আমরা আসলে টেলিকমিউনিকেশন উন্নয়ন মানে আমরা বুঝি যে আমরা কথা বলবো নির্বিঘ্নে, সেখানে ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না, এটাকে আমরা বুঝি। হ্যাঁ, তো এখানে বলছি যে উই শুড ডেভেলপ ডেটা কমিউনিকেশন প্যারালাল উইথ ইকুয়াল ইম্পর্টেন্স। আমরা যেমন ভয়েস কমিউনিকেশনের উপর জোর দিয়েছি, সেই সাথে আমাদের ডেটা কমিউনিকেশন উন্নয়নেরও সমানভাবে জোর দেওয়া উচিত। ইনফ্রাস্ট্রাকচার ফর আইটি এডুকেশন, তারপর হচ্ছে আইটি এডুকেশনের জন্য কাঠামো গঠন, প্রশিক্ষণ, বিভিন্ন রিসার্চ গবেষণা শুড বি ফ্যাসিলিটেটেড বাই দ্য গভর্নমেন্ট। সরকার কর্তৃক আরো কি করতে হবে, আইটি শিক্ষার জন্য, প্রশিক্ষণের জন্য, গবেষণার জন্য মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে। The government is in the process of adopting of an IT policy. সরকার একটা প্রক্রিয়ার মধ্যে আছে একটা আইটি পলিসি গ্রহণ করার জন্য, অলরেডি সেটা করে ফেলেছে। The said policy should be appropriate and ensure that the policy addresses the IT problems for the grassroots level. এবং এই পলিসিটা কি, সরকার যে পলিসিটা গ্রহণ করেছে আইটি ডেভেলপমেন্টের জন্য, সেটা কি? সেটা হচ্ছে নিশ্চিত করা যে আইটি যত সমস্যা আছে সেগুলোকে সমাধান করতে হবে একদম রুট লেভেল থেকে। হ্যাঁ, সবার ঘরে ঘরে শুধু স্মার্টফোন থাকলে হবে না, ইন্টারনেট থাকলে হবে না, সেটা রুট লেভেল পর্যন্ত পৌঁছায় কিনা সেটাও খেয়াল রাখতে হবে। কারণ একটা দেশের যতগুলো নাগরিক আছে, সেই নাগরিকরা দেশের যে প্রান্তে বসবাস করুক, সেই প্রান্ত পর্যন্ত যদি ই গভর্নেন্স সার্ভিস তারা না পায়, তাহলে তো রাষ্ট্র চলবে না। তো সেটাই বলছে সরকার যে পলিসি গ্রহণ করেছে, সেটা হচ্ছে যে রুট লেভেল থেকে আইটি উন্নয়নমূলক কাজগুলো করবে তারা। More than anything else, it is the means of government officials that poses the biggest bottleneck to e-governance. আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয় আছে, যে সেটা হলো যে সরকারি বিভিন্ন দপ্তরগুলো তারা হচ্ছে ই গভর্নেন্সের একদম আগাগোড়া পর্যন্ত তারা হচ্ছে কিছু পদক্ষেপ নেবে। There are a number of reasons, এর পিছনে কিছু কারণ আছে, why they resist the use of computer beyond usual typing of letters and documents. এখানে বলছে there are a number of reasons why they resist the use of computers beyond usual typing of letters and documents. যে একটা সময় ছিল তারা হচ্ছে বিভিন্ন রকম চিঠিপত্র যেগুলো টাইপ করতো, এগুলোর পিছনে তারা এখন কম্পিউটার ব্যবহার করতেছে। যেমন
আগে দেখবেন যে ওই এক ধরনের কি বলে ওগুলোরে টাইপিং মেশিন ছিল, খটখট করে শব্দ হয়, সেগুলো কিন্তু এখন আর নাই, এখন সব কম্পিউটার কেন্দ্রিক। সাম অফ দ্য প্রাইমারি রিজনস আর, এই কম্পিউটার ভিত্তিক আসার পিছনে যে কারণগুলো, তার কিছু এখানে প্রাইমারি রিজন বা প্রাথমিক কারণ বলেছে। কারণগুলো হচ্ছে এ নাম্বার, দে আর রেজিস্ট্যান্ট টু এনি কাইন্ড অফ চেঞ্জ ইন their familiar working environment. They fear that computerization of different government activities may make some people redundant. তো এখানে বলছে যদিও বা কম্পিউটার ব্যবস্থাপনার দরকার সরকারি অধিদপ্তরগুলোতে, তারপরেও কিন্তু সরকারি কর্মকর্তারা এটাতে ভয় পায়। এই ভয় পাওয়ার পিছনে কারণ আছে, কয়েকটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে যে এখানে বলছে একটা কারণ হচ্ছে তারা এই ধরনের বিষয়ের সাথে আগে পরিচিত ছিল না। দেখেন একটা সরকারি অফিসে দেখবেন যার বয়স 60 বছর 65 বছর লোকটা বা 50 বছর, তারা কিন্তু এই কম্পিউটার ভিত্তিক কাজকর্মগুলো খুব একটা পছন্দ করে না, কারণ তারা এই ধরনের কাজের পরিবেশের সাথে এর আগে পরিচিত ছিল না। আরেকটা হচ্ছে তারা এই কম্পিউটারাইজেশনের সাথে কাজ করতে ভয় পায়, এই কিছু লোক আছে তারা ভয় পায়। হ্যাঁ, তারপরে আরেকটা বলছে they think that computers are meant for low level typist kind of work. তারা মনে করে যে কম্পিউটার হচ্ছে কম্পিউটারের কাজটা হচ্ছে যে নিচু শ্রেণীর যে কর্মকর্তাগুলো তাদের কাজ, এগুলো আমরা করবো কেন। গভর্নমেন্ট হায়ার অফিসিয়ালস আর নট ইন্টারেস্টেড টু অ্যাকাস্টম উইথ নিউ টেকনোলজি। শুধু তাই না, সরকারি যে উচ্চপদস্থ কর্মকর্তারা আছে তারাও কিন্তু এই নতুন প্রযুক্তি, দ্যাট মিনস কম্পিউটার বেসড প্রযুক্তির সাথে তারা অভ্যস্ত না। এটা খুবই স্বাভাবিক, অভ্যস্ত না তারা, কারণ তার প্রমাণ দেখেন, তার প্রমাণ হচ্ছে এটাই, ওই দেখবেন সরকারি কর্মকর্তা যেগুলো বয়স্ক মানুষ, তারা এই মোবাইল থেকে লাইভেও আসতে পারে না। লাইভে আসলে ছবিটা এমন ভাবে হয় যেন শুধু নাকটাই দেখা যাচ্ছে, মানে এগুলোর সাথে তারা পরিচিত না, কিভাবে মিউট করতে হবে আনমিউট করতে হবে এগুলোর সাথে পরিচিত না। যার কারণে সরকারি কর্মকর্তারা আসলে এই কম্পিউটার ভিত্তিক সরকার কাঠামোর জন্য তারা ইচ্ছুক না। তাহলে ই গভর্নেন্স এর পিছনে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এতক্ষণ। এরপরে বলছে বিসাইড দিস, এগুলো কারণ তো আছেই, এর পাশাপাশি দ্য জেনারেল ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট আইসিটি অ্যান্ড দ্য ফিয়ার্স ডিসকাসড আর্লিয়ার। আচ্ছা, এর পিছনে আরো যে কিছু কারণগুলো আছে সেটা হলো আচ্ছা, আমার কথা কি রিপিট হচ্ছে? না স্যার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমার কথাগুলো রিপিট শুনতেছি আমি। না আপনার কাছে এমন হচ্ছে না? না না স্যার। না স্যার। আচ্ছা, দ্য জেনারেল ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যাবাউট আইসিটি, আইসিটি সম্পর্কে মানুষের যে সচেতনতার অভাব এবং এইটা নিয়ে যে একটা ভয়ের ব্যাপার। সাম আদার ফ্যাক্টরস অলসো প্লে আ পার্ট ইন দেয়ার নন অ্যাকসেপ্টেবিলিটি অফ আইটি সিস্টেম। এগুলো হচ্ছে তাদের আইটি সিস্টেমকে গ্রহণ না করার একটা কারণ হিসেবে ভূমিকা রাখে। This is essential because IT utilization and acquisition, particularly in developing country like ours, need to interplay among all the stakeholders. বলছে যে এটা অত্যাবশ্যকীয়, কারণ হচ্ছে আইটির যে ব্যবহারটা বা বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য, যে আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য এর ব্যবহারটা, এটা আমাদের ক্ষেত্রে কিছু বাধারই সৃষ্টি করে। তার পিছনে কারণগুলো হচ্ছে যে ওই গেল লাইনটা, হ্যাঁ, লো লেভেল অফ আইটি লিটারেসি ইন সোসাইটি, সমাজে আইটি সম্পর্কে যে সাক্ষরতার একেবারেই অভাব বা কম শিক্ষা অ্যাট লার্জ, সর্বত্র সমাজে সর্বত্র আইটি সম্পর্কে শিক্ষার অভাব, and specifically in the government creates problem on the way of IT revolution in all spheres of life. শেষে যে কথাটা বললো, আমাদের সমাজে আইটির ব্যবহার সম্পর্কে একেবারেই দক্ষতার অভাব, এগুলোর কারণে আইটি বিপ্লব বা তথ্য প্রযুক্তির বিপ্লব আমাদের জীবনে যে ঘটবে, এর জন্য সমস্যার সৃষ্টি করে হচ্ছে আমাদের সমাজে আইটি সম্পর্কে সাক্ষরতার অভাব আছে। There is an urgent need for widespread IT training for the employees on the continuous basis together with the induction of fresh IT graduate in the government. এজন্য বলছে যেহেতু আমাদের আইটি সাক্ষরতার অভাব আছে, এজন্য এটা খুব জরুরি হয়ে পড়ে গেছে যে সর্বত্র বা দেশব্যাপী আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা কর্মকর্তাদের জন্য, বিশেষ করে with the induction of fresh IT graduate in the government.
যারা হচ্ছে আইটি গ্রাজুয়েট আছে তাদেরকে এখানে যুক্ত করে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে আইটি প্রশিক্ষণ। তা না হলে এই আইটি কেন্দ্রিক প্রশিক্ষণের অভাবের কারণে আমরা ই গভর্নেন্স বাস্তবায়ন হলেও কিন্তু এই কার্যক্রমগুলো আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো না। এরপরে বলছে ডিফারেন্ট কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের বিভিন্ন দেশে প্রোভাইড দ্য সার্ভিস থ্রু ওয়েবসাইট এন্ড টেলিফোনস। সারা বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বলতে গেলে সব ধরনের সেবাই ওয়েবসাইট এবং টেলিফোনের মাধ্যমে বা ইন্টারনেট ভিত্তিক সরবরাহ করা হয়। দ্য সাকসেসফুল স্টোরি ইন এসএসসি এন্ড এইচএসসি রেজাল্ট ইন বাংলাদেশ আর রিমার্কেবল ইনিশিয়েটিভ ইন দিস সেকশন। এই ক্ষেত্রে দেখা যাবে বাংলাদেশের এসএসসি এইচএসসি যে রেজাল্ট দেওয়া হয় ইন্টারনেটের মাধ্যমে, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য পদক্ষেপ। হ্যাঁ, এখান থেকে আমরা বুঝতে পারি যে আইটি রেভলিউশন বা আইটি ইনফরমেশন টেকনোলজির বিপ্লব ঘটলে আমাদের কি সুবিধা হবে। আগে রেজাল্টের জন্য আমার মনে আছে আমাদের রেজাল্টের জন্য হচ্ছে ইয়াতে যাইতাম আমরা, একেবারে স্কুলে যাইতে হতো, স্কুল আবার রেজাল্ট নিয়ে আসতো, জেলা স্কুল থেকে রেজাল্ট নিয়ে আসতো, ডিসি অফিস থেকে রেজাল্ট নিয়ে আসতো, তারপর সেটা ফটোকপি হতো, এরপর স্কুলে টাঙাতো। তো এখন কিন্তু ঘরে বসে এসএসসি এইচএসসি রেজাল্ট সহ আমরা সব ধরনের রেজাল্টও দেখতে পাচ্ছি। তো লেখক এখানে বলতে চেয়েছেন যে আমাদের আইটি প্রশিক্ষণ জরুরি, আইটি বেসড সোসাইটি রাষ্ট্র আমাদের জরুরি। এর জন্য যে সুবিধাগুলো তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের এসএসসি এইচএসসি রেজাল্ট গুলো যখন দেয় তখন আমরা বুঝতে পারি। সহজ করে উদাহরণটা দিয়েছে, নাও এনিওয়ান ক্যান গেট হিজ অর হার এসএসসি অর এইচএসসি রেজাল্ট থ্রু এসএমএস। যে কেউ এসএমএস এর মাধ্যমে তার এসএসসি এইচএসসি রেজাল্ট পেয়ে যাচ্ছে। দেয়ার উইল বি আ লং টার্ম প্রজেক্ট টু ইমপ্লিমেন্ট ই গভর্নেন্স। ই গভর্নেন্স কে কার্যকর করার জন্য একটা দীর্ঘমেয়াদী প্রকল্প চালাতে হবে। শর্ট টার্ম প্রজেক্টস উইল বি ইমপ্লিমেন্টেড অ্যাজ এ স্মল মডিউলস অফ লং টার্ম প্রজেক্ট। তবে এর মধ্যে কিছু কিছু ছোট ছোট প্রকল্প এই লং টার্ম প্রজেক্টকে সফল করার জন্য কার্যকর করা যাবে। স্মল প্রজেক্টস উইল বি সিনোরাইজড সো দ্যাট গভর্নমেন্ট ক্যান সেভ মানি অ্যান্ড টাইম। সরকারি যে প্রজেক্টগুলো আছে এগুলো আমরা মানে ছোট ছোট প্রজেক্টগুলো আমরা একটু কমিয়ে আনবো, তাতে কি হবে যাতে হচ্ছে সরকারের হচ্ছে মানে এগুলো আমরা বৃদ্ধি করব যাতে সরকারের হচ্ছে মানি এবং টাইমটা সেভ হয়। The internet bandwidth costs are almost 10 times higher in Bangladesh than that of our neighbor country in India. বলছে ইন্ডিয়া, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার চাইতে বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচটা কিন্তু প্রায় 10 গুণ বেশি, এটা সত্য। All sorts of network bandwidth cost must be drastically reduced. এজন্য করতে হবে কি, সব ধরনের ব্যান্ডউইথ নেটওয়ার্কের খরচটা হচ্ছে ক্রমাগত কমিয়ে দিতে হবে। This will also help to reduce the network access and bandwidth cost for business and general citizens. এর ফলে কি হবে, সাধারণ যারা নাগরিক আছে তাদের জন্য যে ব্যান্ডউইথ ইন্টারনেটের যে খরচটা কমে যাওয়ার কারণে তারা ইন্টারনেটের প্রতি আগ্রহী হবে, এখানে প্রবেশ করতে পারবে। Real IT professionals of IT division should maintain IT related task. আর প্রকৃত অর্থে যারা আইটি প্রফেশনাল যারা লোকজন আছে তারা আইটি ডিভিশনে যদি কাজ করে তাহলে সেটা আরো ভালো হবে। If the organization is very large then there will be more than one IT division. আর যদি সংস্থা অনেক বেশি হয়ে যায় তাহলে আমাদের হচ্ছে যে একটা ডিভিশনেরও অধিক হতে পারে আইটি ডিভিশন, যেগুলো নিয়ন্ত্রণ করার জন্য। And central IT division will control other divisions. এবং কেন্দ্রীয় আইটি ডিভিশন অন্যান্য ডিভিশনগুলোকে নিয়ন্ত্রণ করবে। There will be no blog post. আচ্ছা, সেক্ষেত্রে এই ব্লগ পোস্টের মধ্যে কোনো কাহিনী দেখা যাবে না, খালি থাকবে না। White and employee, এখানে হোয়াইট হবে না, সরি মনে হয় while হবে। হ্যাঁ, while an employee works, আর যখন একজন কর্মকর্তা কাজ করবেন, he will try his best to improve his work. সে তার কাজ উন্নয়ন করার চেষ্টা করবেন সর্বোচ্চ, as because he knows he will get। কাজটা মনোযোগ দিয়ে শোনেন, এরপর আমরা আইডিয়া পাবো। সে এমন ভাবে কাজ করবে যেন he knows he will get promotion for his good performance। এমন ভাবে তারা কাজ করবে যেন সে মনে করবে আমি এই কাজটা ভালো করলে আমার কি প্রমোশন হয়ে যাবে। আইটি প্রফেশনালস উইল হ্যাভ গুড স্যালারি স্ট্রাকচার। এটা শুধু মুখে মুখে বললে হবে না, যারা আইটি পেশায় থাকবেন তাদেরকে স্যালারি স্ট্রাকচার ভালো হতে হবে, তা নাহলে তারা কেন আসবে এখানে। সাকসেস টু ইনফরমেশন ইজ ভেরি মাচ লিমিটেড ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে তথ্য ব্যবস্থাপনার ফলাফলটা খুবই সীমিত সফলতা। দ্য সিচুয়েশন ইন দ্য ভিলেজ ইজ ওয়ার্স দ্যান ইন দ্য সিটি। শহরের চাইতে নগরের অবস্থা আরো বেশি খারাপ ইন্টারনেট কেন্দ্রিক। এরপরে বলছে ভিলেজ ইনফরমেশন সেন্টার্স ক্যান বি সলিউশন টু প্রোভাইড নেসেসারি ইনফরমেশন।
এবং গ্রামের যে তথ্য কেন্দ্র আছে সেটাকে আমরা সমাধান করতে পারি আরো প্রয়োজনীয় তথ্যের জন্য। ইউজ অফ ইন্টারনেট ইজ নো মোর আ ড্রিম ইন বাংলাদেশ। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করা এটা আর কোনো স্বপ্ন নয়, বরং বাস্তব। ইট ইজ রিয়ালিটি, এটা বাস্তব। ইন দ্য রিসেন্ট টাইম, সম্প্রতি সময়ে, দ্য ইউজেস অফ মোবাইল ফোন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দিন দিন মোবাইল ফোনের সংখ্যা বাড়তেছে। সো মোবাইল ফোন ক্যান বি ইউজড অ্যাজ আ স্ট্রং টুল। তাই মোবাইল ফোন একটা শক্তিশালী যন্ত্র হিসেবে ব্যবহার হতে পারে টু প্রোভাইড সার্ভিস টু দ্য ম্যাস পিপল। মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য মোবাইল ফোন কার্যকর হতে পারে। তাহলে পুরো প্যাসেজটা আমরা পড়ে যেটা বুঝলাম, এই প্যাসেজের যে প্রথম প্যারাটুকু আছে, এই প্রথম প্যারাটাতে ই গভর্নেন্স জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করছে যে ই গভর্নেন্স জিনিসটা কি। দ্বিতীয় প্যারাতে গিয়ে বুঝাইছে যে ই গভর্নেন্স তো আমরা করতে চাই, তো আমাদের প্রবলেম গুলো কি কি সেটা আমরা বলছে। যে সরকারি কর্মকর্তাদের কি প্রবলেম, তারা কেন আগ্রহী না এর পিছনে, এটা বলছে। তৃতীয় প্যারাতে গিয়ে অন্যান্য কারণগুলো বলছে, আমাদের ইন্টারনেট ব্যবস্থার দুর্বলতা সহ অন্যান্য কারণগুলো বলছে। চতুর্থ প্যারাতে গিয়ে বলছে যে আইটি ডেভেলপমেন্ট হলে আমাদের কি কি সফলতাগুলো আসবে, কি কি সুবিধা হবে সেটা বলছে। এরপর আর শেষে গিয়ে যে ফিনিশিংটা দিয়েছে যে আইটি ডেভেলপমেন্ট হলে জাতি কি পাবে। এই ছিল ই গভর্নেন্সের অন্তরালে বাংলাদেশের আইটি এডুকেশন বা আইটি রেভলিউশন বা আইটি ডেভেলপমেন্ট করা কেন জরুরি সেই প্রসঙ্গে এই প্যাসেজটা আলোচনা করেছে। এটাই ছিল প্যাসেজ। তাহলে এই প্যাসেজটা যদি আমরা এতক্ষণ থেকে যা বুঝলাম, প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বোঝার দরকার নেই, প্রত্যেকটা লাইনের মিনিং বোঝার দরকার নেই। আমরা প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম, থিম পেলাম। এই থিমের উপর ভিত্তি করে আমরা এখন কি করব, প্রশ্নের উত্তর করব। দেখবো যে কিভাবে একটা প্রশ্নের উত্তর করা উচিত, এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে আমরা 3 নাম্বার পাওয়ার জন্য সেই প্রশ্নের উত্তর কিভাবে সলভ করব সেটা আমরা এখন দেখবো। এবার সবাই একটু ভালো করে মনোযোগ দিবেন। এক মিনিট, একটু ওয়েট করেন। যে ওখানে যেগুলো যেগুলো দেওয়া ছিল টেকে 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 কানেক্ট সিটিজেন, যেটা হচ্ছে যে একটা দেশ বল একটা পরিবার, ওই তো ওখানে যেগুলো আছে না ওগুলো কেটে 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 দিতে হবে করার জন্য হচ্ছে যে কম্পিউটারাইজেশন বা ইন্টারনেটের মাধ্যমে যেটা পরিচালনা করা হয় সেটা হচ্ছে গভর্নেন্স। তাহলে এখন আমরা যাব, তো আপনারা কি সবাই মিউট করে নেবেন। আমি কি সবাইকে মিউট করে দিচ্ছি। আপনারা প্রথম দিকে আগে দেখেন যে একটা প্রশ্নের উত্তর আমি কিভাবে লিখি, এটাকে আয়ত্তে নেন। তারপরে আপনাদের মতামত আমি নিব, আপনারা আমাকে বলবেন যে এই প্রশ্নের উত্তর এভাবে লেখা যায় কিনা। হ্যাঁ, তো আগে অন্তত 2-4টা প্রশ্নের প্যাটার্ন দেখতে হবে যে কিভাবে প্রশ্নের উত্তর করতে হয়। আচ্ছা, এখানে দেখেন প্রথম আমরা প্রশ্নে যাই। প্রথম প্রশ্নে বলেছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট ডু ইউ মিন বাই ই গভর্নেন্স। আচ্ছা, আমি লেখাগুলো একটু বড় করে নিচ্ছি, আপনাদের সুবিধা হবে। প্রথম প্রশ্ন বলছে কি দেখেন, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, প্যাসেজ অনুসারে হোয়াট ডু ইউ মিন বাই ই গভর্নেন্স। প্যাসেজ অনুযায়ী তুমি ই গভর্নেন্স বলতে কি বোঝো। এখন আমরা নরমালি জানি ই গভর্নেন্স মানে হচ্ছে কি ইলেকট্রনিক গভর্নেন্স। তো সেটা শুধু লিখলে হবে না, এখানে বলছে ই গভর্নেন্স বলতে তুমি কি বোঝো। এটা যদি আমি একটু বাংলায় জিজ্ঞেস করি যে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো, ই গভর্নেন্সের সংজ্ঞা দেওয়ার মতো একটু বলবে বাংলায়, বাচ্চু রহমানকে যদি জিজ্ঞেস করি বাচ্চু কি বলবে, বাংলায় বললে চলবে আমাকে। বর্তমানে আমরা এক ডিজিটাল তথ্য প্রযুক্তির যুগে প্রবেশ করেছি। এই জন্য আমাদের সরকারি বা প্রশাসনিক সকল কাজকে যখন কম্পিউটারাইজ করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয় তখন তাকে ই গভর্নমেন্ট বলে। বাহ বাহ, আচ্ছা, তাহলে আমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে গেলে
আমরা সবসময় মাথায় রাখবো যে আমার প্রশ্নে যা বলছে সেই উত্তরটা লেখাই শুধু আমার সার্থকতা না, এই প্রশ্নের বাইরে আমাকে অতিরিক্ত কিছু লেখার চেষ্টা করতে হবে, তাহলে আমি ভালো নম্বর পাবো, সবার থেকে একটু ভিন্ন হবে। তো আমরা প্রথমে কি করব, আমি প্রশ্নে যা বলছে আগে তাই লিখে নেই। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, এটা আমরা পরে আসি। আচ্ছা, প্রথমে আমরা সুন্দর করে লিখি যে দ্য টার্ম কিভাবে একটা প্রশ্নের উত্তর লেখা উচিত সেটা একটু ভাবেন আগে, তারপর এই যে যারা কথা বলতেছেন প্লিজ একটু মিউট করেন। প্রথমে আমরা লিখবো ই গভর্নেন্স। খেয়াল করে আমি কিভাবে উত্তরটা লিখি, ই গভর্নেন্স মিন্স অর্থ ইলেকট্রনিক গভর্নেন্স or governance based on electronic. ওকে, আমরা কিন্তু এটা হলো আমাদের ভূমিকা, প্রশ্নের ভূমিকা। আচ্ছা, এখন আমরা সুন্দর করে লিখবো এক লাইন স্পেস দিয়ে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ মানে এই প্যাসেজ অনুযায়ী e-governance refers বা means, এভাবে লিখতে পারি, ওখানে বলছে হোয়াট ডু ইউ মিন, তাহলে মিন মানে রেফার্স দিলাম। e-governance refers, refers এর পর টু বসে প্রিপজিশন, টু দা governance of a country. ই-গভর্নেন্স মানে হচ্ছে একটা দেশের হচ্ছে গভর্নেন্স বা কার্যক্রম কিসের মাধ্যমে, বিভিন্ন ইন্টারনেট এগুলোর মাধ্যমে, থ্রু ইন্টারনেট, তারপর ধরেন ইমেইল, তারপর আরো অনেক কিছু, তারপর ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, তারপর ডিজিটাল সেন্টার, or any other electronic মাধ্যম বা ইলেকট্রনিক মিনস। instead of ওই প্যাসেজের প্রথম লাইনটা দেখেন, এখানে বলছিল, খেয়াল করেন যে লার্জ অ্যামাউন্ট অফ পেপার ওয়ার্ক এন্ড ফাইল হ্যান্ডলিং, এটাই আমরা এখন যোগ করতে পারি, instead of large amount of paperwork and file handling। সুন্দর হয়ে গেল। তাহলে এখানে বলেছে আমাকে শুধু জানতে চাইছে ই গভর্নেন্সটা কি। এখন সবাই কিন্তু এক কথাই লিখবে, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ই গভর্নেন্স দিয়ে একটা লাইন দিয়ে দিবে। আমরা করলাম কি, এই প্রশ্নটাকে একটু সূচনা করলাম আগে। আমি যে কথাটা বারবার বলি যে আপনাকে যদি কারো বাসায় দাওয়াত দেয়, খাওয়ার দাওয়াত দেয়, ধরেন আপনাকে কারো বাসায় লাঞ্চের দাওয়াত দিল, আপনি কিন্তু ঢুকে গিয়ে বলবেন না হ্যাঁ আমি চলে আসছি আমাকে এবার খাবার দেন। প্রথমে বাসায় ঢুকে একটু আমরা বলি কি অবস্থা, কেমন আছেন, সালাম কালাম দেই, কুশল বিনিময়ে জিজ্ঞেস হয়,
এরপরে কিন্তু বলার প্রয়োজন হয় না, তারাই খাবার সামনে নিয়ে চলে আসে। তো অনুরূপভাবে কোনো প্রশ্নের উত্তর লিখতে গিয়ে হুট করে উত্তরে ঢুকবেন না, আগে উত্তরে যাওয়ার আগে আপনি একটু সূচনা করবেন। দেখেন আমরা প্রথমে সূচনা করলাম, দ্য টার্ম ই-গভর্নেন্স মিনস ইলেকট্রনিক গভর্নেন্স অর গভর্নেন্স বেসড অন ইলেকট্রনিক্স। আচ্ছা, এরপর আমরা লিখলাম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ অনুযায়ী। তাহলে আমরা ই-গভর্নেন্স কি বুঝি সেটা আমরা প্রথমে লিখে দিলাম। এরপরে বলছে প্যাসেজ অনুযায়ী ই-গভর্নেন্স রেফার্স টু দ্য গভর্নেন্স অফ আ কান্ট্রি থ্রু ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, digital centers or any other electronic means instead of large amount of paperwork and file handling. এই প্যাসেজ অনুযায়ী ই-গভর্নেন্স মানে বলতে বোঝায় একটা দেশের সরকার যে একপালা কাগজপত্র, ফাইল হ্যান্ডেলিং এগুলোর পরিবর্তে যখন ইন্টারনেট, ইমেল, ওয়েবসাইট, ডিজিটাল সেন্টার বা অন্য কোনো ইলেকট্রনিক মাধ্যমে সরকার ব্যবস্থাপনা পরিচালিত হবে, সেটার নামই হচ্ছে ই-গভর্নেন্স। তাহলে সুন্দর একটা সংজ্ঞা হয়ে গেল আমার। প্রথমে ই-গভর্নেন্স টার্মটাও পরিচিত করালাম, তারপরে আমরা ই-গভর্নেন্স বলতে কি বুঝি সেটাও আমরা ব্যাখ্যা করে দিলাম। শেষে আমরা একটা লাইন লিখতেই পারি, হ্যাঁ চাইলে একটা লাইন লিখতেই পারি যে ই-গভর্নেন্স, আমরা লিখতে পারি যে একটা শেষে একটা লাইন দিলাম যে ই-গভর্নেন্স ইজ বিকামিং পপুলার across the world, এখন আমরা লিখতে পারি ডে বাই ডে, বা আমরা ডে বাই ডে দিয়েও শুরু করতে পারি। এখন আপনি বলতে পারেন স্যার এই উত্তরটা তো বা এই লাইনটা তো লেখার কোনো দরকার নেই, কারণ প্রশ্ন তো এই লাইন চায়নি। প্রশ্নে যা চাবে হুবহু তাই লেখা আর প্রশ্নকে গুছিয়ে লেখার মধ্যে অনেক পার্থক্য। এবং এই যে আমি উত্তরটা লিখলাম, এটাকে আমি বলি দ্য আর্ট অফ আনসারিং শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন লেখার যে কৌশল, এটাই হচ্ছে সেই কৌশল। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো প্রশ্নের উত্তর লেখার সময় আমরা চেষ্টা করব একটা সূচনা সৃষ্টি করার, এরপরে আমরা মূল উত্তর লেখার চেষ্টা করব, তারপর আমরা একটা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব। এখন আপনার অবলা মনে প্রশ্ন আসতেই পারে, এতগুলো কি টাইম আমরা পাবো? অবশ্যই পাবেন যদি আপনি প্র্যাকটিস করেন। আমি প্রতিদিন হোমওয়ার্ক দেই প্রায়, এই হোমওয়ার্ক গুলো কেউ কেউ করে, কেউ কেউ করে না। একটা জিনিস খেয়াল করলাম, যারা কন্টিনিউয়াসলি হোমওয়ার্ক গুলো করে তারা কিন্তু খুবই ভালো করে ডে বাই ডে। তো আমি যে হোমওয়ার্ক গুলো দিব সেটা যখন কন্টিনিউয়াসলি আপনারা করতে থাকবেন, তখন কিন্তু পরীক্ষার হলে গিয়ে এরকম উত্তর 10টার জায়গায় 15টা লেখার পরও আপনার টাইম হাতে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটাই হচ্ছে প্রশ্ন লেখার একটা কৌশল। তো আমি যদি এখন একজনকে জিজ্ঞেস করি, ধরেন আমি কাকে জিজ্ঞেস করবো, আমি ওই বাচ্চুকেই জিজ্ঞেস করি, আচ্ছা বাচ্চু আমাকে বলবে যে এই ধরনের উত্তর, বাচ্চুর তো অভিজ্ঞতা আছে কারণ সে নন ক্যাডার উত্তীর্ণ হয়ে সে বা হচ্ছে ভালো একটা জবও পেয়েছে, অলরেডি সে পরীক্ষা দিয়েছে। বাচ্চুর অভিজ্ঞতা থেকে যদি সে আমাকে বলে যে এই ধরনের উত্তর কত পার্সেন্ট পরীক্ষার্থীরা রিটেন পরীক্ষায় লিখতে পারে বা লেখে? স্যার আপনি এই উত্তরটা অনেক পারফেক্ট হয়েছে, কারণ এখানে ভূমিকাও আছে প্লাস বর্ণনা এবং উপসংহার তিনটাই আছে। এভাবে তো লেখা তো মানে যারা বিজ্ঞান তারা তো আমরা পারিও না, আবার আমরা এতবার পরীক্ষা দিচ্ছি তাও আমি পারি না। এখন যদি বাচ্চু এমন হয় যে আমি এই প্রাইভেট কোর্সের মধ্যে আমি 8-10টা পরীক্ষা নিয়ে ফেললাম, তাহলে তো নিশ্চয়ই এগুলোর সাথে অপরিচিত হওয়ার কোনো কারণ নেই, তাই না? জি স্যার অবশ্যই স্যার। তাহলে আমরা চেষ্টা করব এই ধরনের উত্তর লেখার। আচ্ছা তো বাচ্চু থ্যাংক ইউ। তো আমি যেটা বলছিলাম, এই ধরনের উত্তর কিন্তু 30% বা তারও কম স্টুডেন্টরা লিখতে পারে, আর স্যার সর্বোচ্চ 10% হবে। 10%, হ্যাঁ এরকম। আর 90% 80% স্টুডেন্ট এই উত্তরটুকু লিখবে, এই উত্তরটুকু পুরোটা লিখবে না। দেখেন আমি শেষে একটা জিনিস লাগাই দিছি, ইনস্টেড অফ লার্জ অ্যামাউন্ট অফ পেপার ওয়ার্ক, অর্থাৎ আপনার প্রেজেন্টেশনে বলে দিবে আপনি কত নম্বর পাবেন, নম্বর চাইতে হবে না। আর ইংলিশের জন্যই ক্যাডারটা শিওর হয়, মানে ক্যাডারটা ইনশিওর হয়। তবে এইজন্যই ম্যাক্সিমাম ছিল। আমি আশা করি আগামীবার ইনশাআল্লাহ তোমার ক্যাডার আসবে ইনশাআল্লাহ স্যার, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি টেনশন এখন কোথায় জানি কোন জায়গায় জানি জব হইছে নন ক্যাডার থেকে? স্যার কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইনস্ট্রাক্টর, এবং আমি প্রাইমারি স্কুলের টিচার স্যার। ও আচ্ছা আচ্ছা, বাহ। এখন কোনটার দিকে চিন্তা ভাবনা আছে যাওয়ার? অবশ্যই তো ইনস্ট্রাক্টর না? অবশ্যই ইনস্ট্রাক্টর, ফার্স্ট ক্লাস জব এটা। তবে আমার মনে হয় ইনস্ট্রাক্টর হিসেবে কয়েকদিন কাজ করতে আবার আগামী বিসিএস এর রেজাল্ট দিয়ে দিবে, বাচ্চু দেখা গেল যে অ্যাডমিন ক্যাডার হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার। এই গ্রুপে সবাই ক্যাডার হোক,
এটা আমার আসলে কামনা সবাই ক্যাডার হলে আমার বিশ্বাস স্যার, আমরা যারা এই গ্রুপে আছি ইংলিশে অন্তত একটা ভালো মার্ক কারি করলে ইনশাল্লাহ একটা ক্যাডার পাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনার কাছে কোর্স করে একটু আশাবাদী। আগে এরকম মানে মানে আপনি মানে কথার প্রসঙ্গে না, এটা মানে হার্ট থ্রু কথা আর কি স্যার। শুনে ভালো লাগলো, ভরসা পেলে আমারও ভালো লাগে, আমিও ভরসা পাই যে কোর্সটা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে এবার চলে যাই তাহলে। পরের প্রশ্ন বলছে হোয়াট ডাজ ই গভর্নেন্স অফার? হোয়াট ডাজ ই গভর্নেন্স অফার? তো বলছে ই গভর্নেন্স আসলে কি দেয় বা কোন ধরনের সুবিধাগুলো দেয় আমাদেরকে, সেটা আমরা দেখি। তো এখানে আমরা দেখতেছি যে প্যাসেজে একটা লাইন দেওয়া আছে, লাইনটা কই গেল? আচ্ছা, এই যে হুবহু লাইন কিন্তু এটা দিয়ে দিছে, এইটুক মনোযোগ দেন একটু ভালো করে, এইটুক পর্যন্ত, যে এখানে বলছে, সরি, এখানে বলেছে কি বলছে, ই গভর্নেন্স অফার্স আ নিউ ওয়ে ফরওয়ার্ড হেল্পিং ইমপ্রুভ গভর্নমেন্ট প্রসেস, কানেক্ট সিটিজেন্স এন্ড বিল্ড ইন্টারঅ্যাকশনস within civil society. আচ্ছা, information gathered from cross section of the government such as ministries, department, directions, office ইত্যাদি। আচ্ছা, তো বেশিরভাগ স্টুডেন্টরা করবে কি, এই লাইনটা কিন্তু হুবহু লিখে দিবে। আমরা মোটেও এই লাইনটা হুবহু লিখবো না। আমরা করব কি, এদের খেয়ে এদের পরেই চলবো, কিন্তু আমরা নিজেদের একটা আলাদা রূপ দেখাবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আমরা এই বাক্যটাই নিব, কিন্তু সেটা সম্পূর্ণ আমাদের মতো করে মডিফাই করে নিব, যেন পরীক্ষক বুঝতে পারে যে হ্যাঁ, তার লেখার পাওয়ার আছে, আলাদা একটা শক্তি আছে। আচ্ছা, এখন আমরা যাই সেই প্রশ্নের উত্তরে। আমরা আগে প্রথমে প্রশ্নকে ইন্ট্রোডিউস করব আমরা। In this IT based ওয়ার্ল্ড, ইনফরমেশন টেকনোলজি ভিত্তিক এই যুগে আমরা লিখব e-governance has learned us, আমাদেরকে শিখিয়েছে, সরি, has taught us, আমাদেরকে শিখিয়েছে the how to easily govern a country or state or society. প্রথমে আমরা একটা ভূমিকা শুরু করলাম যে এই আইটি ভিত্তিক বিশ্ব আমাদেরকে শিখিয়ে দিয়েছে কিভাবে ই গভর্নেন্স আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র বা একটা দেশ বা একটা সমাজকে পরিচালিত করা যায় সহজে থ্রু ইজিলি কি শেষে দেওয়া যায় সোসাইটির পরে? শেষে দেওয়া যাবে, শেষে বা শুরুতে, ভার্বের আগে বা পরে। আমরা এই যে এই জায়গায় ইজিলি যদি আপত্তি মনে হয় কারো, এইখানে না দিয়ে এই গভর্নের পরেও দেওয়া যাবে, একদম বাক্যের শেষেও দেওয়া যাবে। আচ্ছা, থ্রু IT based activities, প্রথম লাইনটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এটা আমাদের ভূমিকা, সঙ্গত ভূমিকা। বলছে ই গভর্নেন্স আমাদেরকে কি সুযোগ দেয়, আমরা তাই লিখছি। এই আইটি ভিত্তিক যুগে ই গভর্নেন্স আমাদেরকে শেখাইছে কিভাবে আমরা রাষ্ট্র বা দেশ বা সমাজ পরিচালনা করতে পারি আইটি ভিত্তিক কার্যক্রমের মধ্য দিয়ে। হয়ে গেল। এখন আমরা মূল উত্তরে যাব। হ্যাঁ, সো মূল উত্তরটা কি ছিল, যে ই গভর্নেন্স অফার্স আ নিউ ওয়ে ফরওয়ার্ড, মানে এই যে এইটা ছিল যেটা আমি কপি করে নিয়ে আসলাম ছিল ওখানে, সেটা আমরা লিখবো ওদের মতো করে, বাক্যটা লিখবো, কিন্তু আমরা একটু মডিফাই করে নিব। কিভাবে মডিফাই করে নিব দেখেন, প্যাসেজের লাইনটাই নিব কিন্তু আমাদের মতো করে। আমরা লিখব অ্যাডপ্টিং ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স হচ্ছে গ্রহণ করে, হ্যাঁ, অথবা আমরা এভাবে লিখতে পারি যে থ্রু
through e-governance, e-governance এর মাধ্যমে ওরা লিখছে e-governance offers a new way, তাহলে আমরা লিখবো through e-governance, e-governance এর মাধ্যমে new way of হচ্ছে আমরা লিখতে পারি government process and development has been possible to most of the to a lot of countries, most of the countries লেখা হচ্ছে এখানে, to most of the countries. আমরা লিখলাম ই-গভর্নেন্স এর মাধ্যমে আর নিউ ওয়ে অফ গভর্নমেন্ট প্রসেস, সরকারি প্রক্রিয়ার একটা নতুন দ্বার এবং উন্নয়নের নতুন দ্বার হ্যাজ বিন পসিবল, সম্ভব হয়েছে টু মোস্ট অফ দ্য কান্ট্রিজ, বেশিরভাগ দেশের কাছে এটা সম্ভব হয়েছে। আচ্ছা, এটাকে আমরা আরো মডিফাই করব। এখন আমরা লিখব ইট মানে ই গভর্নেন্স, হ্যাঁ, ইট হেল্পস, এটা সাহায্য করে, টু ইমপ্রুভ the activities, অথবা আমরা লিখতে পারি to improve the administrative activities of the government as well as the services to the citizens provided by the government. আপনারা নিজের মতো করে লিখবেন। এই জন্য আমি ট্রান্সলেশনের উপর প্রচুর জোর দেই, কারণ সবকিছু মূলে ট্রান্সলেশন দরকার। তো আমাদের লাইনটা হচ্ছে এটা আরো সাহায্য করে, কি সাহায্য করে? উন্নত করতে, টু ইমপ্রুভ দা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কথাটা এই জায়গায় না আইসা পরে যাবে। টু ইমপ্রুভ দা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট, সরকারের প্রশাসনিক কার্যক্রম উন্নয়ন করতে সাহায্য করে, অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে দ্য সার্ভিস টু দ্য সিটিজেন্স প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, সরকার কর্তৃক যে জনগণকে সেবা দেওয়া হয় সেই সেবার মানটাও উন্নত করে। কিসের মাধ্যমে? ই গভর্নেন্সের মাধ্যমে। তাহলে আমরা একটা জায়গা পাইছি, যেহেতু এখানে বলছে ই গভর্নেন্স কি দেয়, তাহলে আমরা একটা জায়গা পেয়েছি এখানে একটু লেখার জন্য। সুতরাং আমরা এখন আরেকটা লাইন দেবো ফিনিশিং এ। ফিনিশিং এ গিয়ে আমরা লিখবো যে because of e-governance, e-governance এর কারণে, হ্যাঁ, কমা চিহ্ন দিয়ে আমরা লিখবো the citizens of a country can easily save their time and get service
through any other through any electronic হ্যাঁ আমরা লিখতে পারি থ্রু এনি ইলেকট্রনিক মাধ্যম বা মিনস from the government easily. একটু হেডিং দিতে হবে, পরে কথাটা লিখতে হবে, পরে ফিনিশিং টানতে হবে। এখন দেখেন এই উত্তরটুকু লিখলেই চলতো, এটাও আবার সবাই যে লাইনটা কপি করতে বললাম সেটাই লিখবে, কিন্তু আমরা 3 লাইন লিখে দিলাম। ইন দিস আইটি বেসড ওয়ার্ল্ড, এই আইটি ভিত্তিক যুগে ই গভর্নেন্স হ্যাজ টট আস, ই গভর্নেন্স আমাদেরকে শিখিয়ে দিয়েছে হাউ টু গভর্ন ইজিলি আ কান্ট্রি অর স্টেট অর সোসাইটি থ্রু আইটি বেসড অ্যাক্টিভিটিস। সুন্দর একটা লাইন, কত সুন্দর। আমারে দেখে ইচ্ছে হচ্ছে আমার 3 নাম্বার দিতে, মনে মনে ভাইবেন না আমি গর্ব করতেছি, মানে আমি জাস্ট এই মানে প্যাটার্নটা আমার ভালো লাগতেছে নিজের কাছে, যে আইটি বেসড কার্যক্রমের মাধ্যমে সরকার পরিচালনা করা। থ্রু ই গভর্নেন্সের মাধ্যমে একটা নিউ ওয়ে অফ গভর্নমেন্ট প্রসেস এন্ড ডেভেলপমেন্ট হ্যাজ বিন পসিবল। উন্নয়ন সম্ভব হয়েছে, সরকারি প্রক্রিয়া সম্ভব হয়েছে। থ্রু মোস্ট অফ দ্য কান্ট্রিজ, বেশিরভাগ দেশের কাছে প্রশাসনিক কার্যক্রম চালানো সম্ভব হয়েছে। ইট হেল্পস টু ইমপ্রুভ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, এটা প্রশাসনিক কার্যক্রম উন্নত করতে সাহায্য করে অফ দ্য গভর্নমেন্ট, সরকারের, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সার্ভিস টু দ্য সিটিজ প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট, এবং সরকার কর্তৃক জনগণ বা নাগরিক যে সেবা পায় সেটা উন্নত করে। বিকজ অফ ই গভর্নেন্সের কারণে the citizens of a country, দেশ রাষ্ট্রের নাগরিকরা can easily save their time, সহজে তাদের সময় বাঁচাতে পারে, and get service through any electronic means from the government easily। বাহ, শেষ হয়ে গেল। 3টা নাম্বার এখানে দিবে ভাই, মনে রাখেন এটা 1 নাম্বারের কোশ্চেন না, এখানে হলো 3 মার্কস। 3 নাম্বারের জন্য আপনাকে খাটতে হবে অবশ্যই, এটা মাথায় রাখবেন। স্যার এখানে যদি অ্যাড করা যায় স্যার, গভর্নমেন্টের কাজে অ্যাকাউন্টেবিলিটি এবং ইকুইটি মানে বৃদ্ধি পায়, এটা হ্যাঁ এটা দারুণ, আমার মনে ছিল না, ভালো তো। ইকুইটি অফ গভর্নমেন্ট ভালো। অ্যাক্টিভিটিস of a country can easily save their time, তারপর get service through any electronic means from the government। হ্যাঁ এই জায়গায় আমরা লিখতে পারি being ensured হ্যাঁ accountability and transparency ব্যাস, এই কথাটা যুক্ত হয়েছে। সুন্দর, সবাই মিলে মতামত দিয়ে ক্লাস নেওয়ার সুযোগ, রেজাল্ট হচ্ছে এটাই। এই যে সে আমাকে বললো, আমরা কিন্তু সহজে পেয়ে গেলাম। এখন সুন্দর লাইন হলো বিং এনশিওর্ড অ্যাকাউন্টেবিলিটি এন্ড ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা এবং স্বচ্ছতার ব্যাপারটা নিশ্চিত হয়ে সেবা পায়। বাহ, সুন্দর হয়ে গেল, থ্যাংক ইউ। এভাবে যত সুন্দর করে আপনি প্রশ্ন সাজিয়ে লিখতে তত ভালো নাম্বার পাবেন। এবার আসেন সি নাম্বারে। 10টা প্রশ্নের উত্তর আজকে লেখা অবজার্ভ করেন, তারপর আপনারা নিজেরা করবেন। 10 নম্বর বলছে হোয়াট শুড বি দ্য টাইটেল বা ক্যাপশন বা হেডিং অফ দ্য গিভেন প্যাসেজ। উপরের প্যাসেজের শিরোনামটা কি হতে পারে? ওকে, এই প্যাসেজের শিরোনাম কি হবে সবাই মনে মনে ভাবেন, কেউ কেউ পারলে চ্যাট বক্সে লিখেন এই শিরোনাম কি হতে পারে, চ্যাট বক্সে লিখেন। কথা বলবেন না, 2 মিনিট 3 মিনিট সময় দিলাম আমি।
ঠেলাই করলে ঠিক পারতাম না, ওখানে দেখবো প্রথম obstacle বাদ হবে না, আগে তো অ্যাডভান্টেজ দিচ্ছে ওখানে, পরে চ্যালেঞ্জ বা হচ্ছে obstacle দেওয়া যাবে না। ওকে, তাহলে অনেকে অনেক কিছু লিখে ফেলছেন চ্যাট বক্সে না, দেখি কে কি লিখছেন। E-governance, new dimension and demand. E-governance, obstacle and outcomes. ICT, its revelation and importance. No, brother, sister. প্যাসেজটা আইসিটি নিয়ে কথা বলে নেই, ই-গভর্নেন্স নিয়ে কথা বলছে। আর ই-গভর্নেন্স নিয়ে কথা বলতে গিয়ে প্যাসেজ আইটির কথা চলে নিয়ে আসছে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। মানে কোন শব্দটাকে নিয়ে হচ্ছে প্যাসেজটা আলোচনা করছে এটা আগে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করতে যাবো, এটা মাথায় রাখতে হবে। এরপরে আরো কে কি লিখছে দেখি। E-governance, a new era of administrative system. মাহাদি লিখছে হা হা। ওই মাহাদি, এর শিরোনাম কি হা হা? না স্যার, এটা আগে লিখছিল মনে হয়, এই জন্য হাসি। ওকে, অনেক অনেক কিছু লিখছে। নাহিয়া নিয়ে আসো দেখি এদিকে। আমাদের আমাদের নিউ গেস্ট, সবাই একটু হাই দাও, সবাইকে একটু হাই দাও। এই ডাক্তার, এটা কিন্তু আমার জি, স্যার। ঢাকার নিউ গেস্ট। অনেক সুন্দর না? অনেক সুন্দর এটা। এটা তো আগেরটার মতো লাগে না, এটা স্যার একবার দেখান, দেখতে পারি। আবার পরে দেখা যাবে অনেক। এটা হলো মিক্স ব্রিডিং, একটু বিদেশি বিদেশি ছোঁয়া আছে। আচ্ছা, যাই হোক, সবাই চেষ্টা করেছেন। এবার আমরা দেখবো যে কিভাবে। স্যার এটা কি নাম রাখছেন স্যার? এটার নাম হচ্ছে কেটি, বাড়িটার নাম হলো ক্যাটরিনা। ক্যাটরিনা ছোট বোন। হ্যাঁ, ক্যাটরিনা ছোট বোন কেটি। সবাই কিটি রাখে, তো আমি রাখছি কেটি। আচ্ছা, একজন লিখছে হিন্ডার অফ ই-গভর্নেন্স এন্ড ইটস সলিউশন, ই-গভর্নেন্স, ইটস নেসেসিটি এন্ড চ্যালেঞ্জ। বাহ, উমর ফারুক, এতদিন পর। ই-গভর্নেন্স, ইটস নেসেসিটি এন্ড চ্যালেঞ্জেস। বাহ বাহ, দারুণ একটা জিনিস লিখেছে। ই-গভর্নেন্স এর প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ। আচ্ছা, অ্যাডভান্টেজ অথবা চ্যালেঞ্জ, মানে দুইটাই তো বলছি। তাহলে আমরা যে কোনো ধরনের শিরোনাম লিখতে গেলে প্রথমে যেটা পড়বো, এভাবে আমরা লিখবো যে আফটার। ওই যে উনি তো মিউট করতেছেন, 1 ঘন্টা যাবত হয়ে গেছে, একটু বলেন। ওই যে কে যে একজন এই যে কথাই বলে, মিউট করে দিব, তাই তো? জি স্যার, নাজমিন নাকি জানি না, কথা বলে যাচ্ছে। আমার মনে হচ্ছে উনি এটা জানে না, সিস্টেমটা জানে না, একটু বলে দিলেই বেটার। বুঝতে পারছি, আমি সবাই মিউট করে দিচ্ছি আপাতত। আফটার রিডিং দ্য প্যাসেজ, প্রথমে আমাদের যেভাবে লিখতে হবে, নাহিয়া আমাদের বের করো। It seems that তুমি তো সব ফালাই দিবা একদম। It seems that
a perfect title for the passage should be দিয়ে আপনারা লিখবেন। মানে যে কোনো শিরোনাম লেখার আগে আপনারা যে কাজটা করবেন, এই লাইনটা প্রথমে আমরা লিখে নিব। আফটার রিডিং দ্য প্যাসেজ ইট সিমস দ্যাট, পুরো প্যাসেজটা পড়ার পর এটা মনে হয় যে হ্যাঁ, পারফেক্ট টাইটেল ফর দ্য প্যাসেজ শুড বি, এই প্যাসেজটার জন্য একটা উপযুক্ত শিরোনাম হওয়া উচিত বা হতে পারে, দিয়ে একটা হাইফেন দিবেন আপনারা। হ্যাঁ, হাইফেন দেওয়ার পরে আপনারা যে যে শিরোনাম লিখতে চান সেই শিরোনামটা লিখবেন। এখন শিরোনাম লেখার নিয়ম কি? শিরোনাম লেখার অনেক নিয়ম আছে, যেমন সবাই এক বাক্যে লিখে, কেউ লিখতে পারে এক কথা দ্য ইম্পর্টেন্স অফ ই গভর্নেন্স, কেউ লিখতে পারে দ্য নেসেসিটি অফ ই গভর্নেন্স। তবে এই ধরনের শিরোনাম লেখার যুগ নাই, এগুলো লিখে খুব একটা ভালো নাম্বার পাওয়া যায় না। এই জন্য আমি বলি যে কোনো শিরোনাম লেখার নিয়ম হচ্ছে আগে দেখতে হবে পুরো প্যাসেজটা কোন টপিকের উপর ভিত্তি করে লেখা হয়েছে। ভালো করে মনোযোগ দিবেন, পুরো প্যাসেজটি কোন টপিকের উপর ভিত্তি করে লেখা হয়েছে এটাকে খুঁজতে হবে। তো আমরা দেখলাম পুরো প্যাসেজটা লেখা হয়েছে ই গভর্নেন্সের উপর ভিত্তি করে, আইটির উপর ভিত্তি করে না। কিন্তু ই গভর্নেন্স নিয়ে কথাবার্তা বলতে গিয়ে ইন্টারনেট চলে আসছে এখানে। তাহলে পুরো প্যাসেজটা যে বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে, আমরা আগে সেই কিওয়ার্ডটা, এটাকে বলে কিওয়ার্ড, সেটা আগে আমরা লিখবো আগে। যেমন আমি লিখলাম ই গভর্নেন্স, ই গভর্নেন্স দেওয়ার পরে আপনারা একটা কোলন চিহ্ন দিবেন। কোলন চিহ্ন দিয়ে এটাকে আমরা এখন ব্যাখ্যা করব। এমন ভাবে ব্যাখ্যা করব, এমন কিছু ফ্রেজ লিখব যে ফ্রেজটা থেকে পুরো প্যাসেজটা বোঝা যাবে। দেখেন এই পুরো প্যাসেজটার আলোচনার মধ্যে কিন্তু ই গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে কি কি প্রবলেম সেটা আছে, আবার সুবিধা হবে কি কি সেটাও আছে। তবে প্যাসেজের প্রথম লাইনটা লিখতে দেখে আমরা বুঝলাম যে লেখক এখানে সুকৌশলে বুঝাতে চেয়েছে যে ই গভর্নেন্স অবলম্বন করলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ খুব শীঘ্রই সামনে এগিয়ে যাবে। সেই দিক বিবেচনা করে আমরা অনেক কিছু লিখতে পারি। যেমন আমরা লিখতে পারি, সেটা পরে আসি, আমরা লিখতে পারি ই গভর্নেন্স। যেমন বাংলায় যদি আমি বলি যে বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার একটা ধাপ, সেই প্রসঙ্গে আমি লিখতে পারি যে ই গভর্নেন্স ইন বাংলাদেশ, তাহলে সুবিধা হয়, কারণ বাংলাদেশি ই গভর্নেন্সের প্রেক্ষাপটে এখানে কথা বলছি, ই গভর্নেন্স ইন বাংলাদেশ। আচ্ছা, এরপরে আমরা কোলন চিহ্ন দিয়ে এটাকে আমরা একটু ব্যাখ্যা করে দিই। আর নিউ স্টেপ টু গো অ্যাহেড লিখতে পারি, নিউ স্টেপ টু গো অ্যাহেড লিখতে পারি। আচ্ছা, অনেক ভাবে লেখা যাবে। বাংলাদেশি ই গভর্নেন্স হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়ার, সামনে এগিয়ে যাওয়ার একটা ধাপ। আচ্ছা, আবার এটাকে কেউ এইভাবে লিখতে পারবে যে ই গভর্নেন্স ইটস নেসেসিটি অ্যান্ড চ্যালেঞ্জেস, যেমন ওমর ফারুক লিখেছে এটা। হ্যালো ইসলাম, কি বলছিলেন? আচ্ছা আচ্ছা, আমার যে এখন যে ডিসকাউন্ট এডমিশনের চলছে সেটা। আচ্ছা ভাই, আমি তো একটু পরে ফোন দিতে হবে, যে আমি ক্লাস নিচ্ছি এখন অনলাইন, আধা ঘন্টা পর। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ই গভর্নেন্স ইটস নেসেসিটি অ্যান্ড চ্যালেঞ্জেস। এখানে ওমর ফারুক, তুমি যদি আমাকে শুনতে পাও তাহলে তুমি এখানে এই কথাটা যোগ করে দিও, ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ। এটা যদি লাগাই দিতে পারো তাহলে সুন্দর হয়, ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি সবার টাইটেল গুলোকে মডিফাই করে দিচ্ছি, ফুল স্টপ দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে দেখি আরো অনেকে কে কি লিখছে। একজন লিখছে ই গভর্নেন্স ইটস ইম্পর্টেন্স টু বিল্ড ডিজিটাল বাংলাদেশ। ওকে, এটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, এটাও একটা সুন্দর টাইটেল। তাহলে
আমরা এখানে লিখতে পারি আর একটা যে ই গভর্নেন্স, এখানে আইটা ক্যাপিটাল দিব আমরা, ইটস ইম্পর্টেন্স এর আইটা ক্যাপিটাল করে দিব, ইম্পর্টেন্স টু বিল্ড ডিজিটাল বাংলাদেশ। আচ্ছা ওকে, ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা এখন এই জায়গায় ইম্পর্টেন্স না দিয়ে আমরা আর্জেন্সি কথাটা লিখতে পারি, তাহলে আরো অনেক সুন্দর হয়। ইটস আর্জেন্সি টু বিল্ড ডিজিটাল বাংলাদেশ। আর এই শিরোনামের পরে ফুল স্টপ দেওয়া যাবে না। অ্যাপোস্ট্রফিটা হবে না তো স্যার? হ্যাঁ অ্যাপোস্ট্রফি হবে না, অ্যাপোস্ট্রফি মানে হলো ইট ইজ পসেসিভ করতে হবে। রাইট, পসেসিভ হলো অ্যাপোস্ট্রফি হবে না। এটা গেল, ফুল স্টপ গুলো দেওয়া যাবে না। এরপর আরেকজন লিখেছে না, হিন্ডার অফ ই গভর্নেন্স লেখা যাবে না, কারণ নাহিদা যে এখানে ই গভর্নেন্স এর প্রবলেম আর সলিউশন নিয়ে প্যাসেজটা লেখে নাই। মূলত প্যাসেজ লেখকের লেখার উদ্দেশ্য হলো বাংলাদেশে ই গভর্নেন্স কতটা জরুরি সেটা বোঝানোর জন্য। আচ্ছা, নিউ ডিজিটাল সিস্টেম অফ গভর্নেন্স, হ্যাঁ এটাও লেখা যায়। তারপরে ই গভর্নেন্স capacities and performance, as well as its utilization and its result create new path. এটা সাবজেক্ট ভার্ব সহ বাক্য লেখা যাবে না। By reading this passage it seems to me that e-commerce না তো রে, it's necessity, যা ভুলে লিখছে সেটা। আচ্ছা এরপরে আর কে কি লিখছে দেখি। ই গভর্নেন্স অবস্টাকল এন্ড আউটকামস, এটা দরকার নেই। ই গভর্নেন্স, আচ্ছা আইসিটি দরকার নেই। ই গভর্নেন্স অ্যাডভান্টেজ এন্ড চ্যালেঞ্জ টু ইউটিলাইজ ই গভর্নেন্স ফারজানা লিখেছে আ নিউ এরা অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, নেওয়া যায়। সবাই লিখবেন, কারোটা আমি অ্যাকসেপ্ট করলাম না বলে সে হতাশ হয়ে পরের দিন লিখবে না, এরকমটা ভাবা ঠিক হবে না কিন্তু। ই গভর্নেন্স ফারজানা লিখেছে সুন্দর একটা নিউ এরা অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। সরি, সেক্ষেত্রে ফারজানা এখানে একটু ইন বাংলাদেশ কথাটা যোগ করে নিতে হবে। ফারজানা কি আমাকে শুনতে পাচ্ছে? জি স্যার। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি এজন্য, আর কিছু না। তাহলে ই গভর্নেন্স ইন বাংলাদেশ, নিউ এরা অফ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম। অথবা আরো অনেক ভাবে লিখতে পারে। কেউ লিখতে পারে ই গভর্নেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশে ই গভর্নেন্স revelation of IT। বাংলাদেশি ই গভর্নেন্স মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজির একটা বিপ্লব। হ্যাঁ তাহলে যে কোনো টাইটেল লেখার নিয়ম হচ্ছে আগে প্যাসেজটার মূল ওয়ার্ডটা বের করতে হবে, সেই মূল ওয়ার্ডটা এরপরে কোলন চিহ্ন দিয়ে আমাকে একটা ফ্রেজ লিখতে হবে, সেখানে কোনো ফাইনাইট ভার্ব রাখা যাবে না, আর এই টাইটেল শেষে ফুল স্টপ দেওয়া যাবে না। টাইটেলের নিচে কোনো এরকম করে টাইটেলের নিচে কোনো আন্ডারলাইনও দেয়া যাবে না, এরকম করে আন্ডারলাইন দেয়া যাবে না। টাইটেল বড় করে লিখতে গিয়ে বেশি ঘষাঘষি করা যাবে না। আপনারা চাইলে একটা মোটা কালির কলম নিয়ে যেতে পারেন, তবে জেল পেন না, যে এক পাশে লিখলে আরেক পাশে ফুটা হয়ে যাবে। মোটা কালির কলম নিয়ে যেতে পারেন, সেটা দিয়ে আপনারা টাইটেল লিখতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা চাইলে আপনি টাইটেল ব্লু কালার পেন দিয়ে লিখতে পারেন, তাই বলে আবার পিঙ্ক কালার দিয়ে না, ভালোবাসা, হ্যাঁ ব্লু কালার পেন দিতে পারেন। তাহলে যে কোনো টাইটেল লিখতে গেলে আগে আমরা এইটুকু লিখবো, আফটার রিডিং দ্য প্যাসেজ ইট সিমস দ্যাট আ পারফেক্ট টাইটেল ফর দ্য প্যাসেজ শুড বি, দেওয়ার পরে আপনি এই শিরোনামগুলো লিখবেন, যে কোনো একটা, আমি এখানে কয়েকটা দিয়েছি। আচ্ছা শেষে আরেকটা জিনিস লিখবেন, শিরোনাম লেখার পরেই থেমে যাবেন না, শেষে আরেকটা কথা লিখবেন, সেটা হচ্ছে আপনার শিরোনামটা কেন এই প্যাসেজের জন্য পারফেক্ট টাইটেল বা সুইটেবল টাইটেল, এর পক্ষে আপনারা একটু যুক্তি দেখাবেন। হ্যাঁ যে এটা কেন হচ্ছে আমার পারফেক্ট টাইটেল, এটা একটু যুক্তি দেখাতে হবে। তা আমরা লিখবো অ্যাজ, যেহেতু the above passage, উপরের প্যাসেজটি হচ্ছে shows, দেখায়, the
necessity of e-governance in Bangladesh by solving all kind of obstacles বা problems to run the country through e-governance যেহেতু উপরের প্যাসেজটা বাংলাদেশে সকল ধরনের সমস্যা সমাধান করার মধ্য দিয়ে হচ্ছে দেশকে পরিচালনা করবে ই-গভর্নেন্স এর মাধ্যমে, এই প্রেক্ষাপটে ই-গভর্নেন্স এর প্রয়োজনীয়তা দেখায়, তাই the above title for the above passage should be a perfect hello ক্লাসে বল সংক্ষেপে বল সংক্ষেপে শিরোনাম বল ও আচ্ছা আমি দেখতেছি ওকে দেখতেছি ওকে তাহলে যে কোনো শিরোনাম লেখার পর আপনি প্যাসেজের শিরোনামের শেষে একটু আপনাকে কারণ দেখাতে হবে কেন আপনার প্যাসেজের টাইটেলটা সার্থক হয়েছে। as the above passage shows the necessity of e-governance যেহেতু উপরের প্যাসেজটা বাংলাদেশে e-governance এর প্রয়োজনীয়তা সম্পর্কে দেখায় কিভাবে by solving all kinds of problem সব ধরনের সমস্যা সমাধানের দ্বারা কিসের জন্য to run the country দেশকে চালাতে through e-governance এর দ্বারা the above title for the passage should be a perfect title the above title for the above passage should be a perfect title for the passage তাই উপরের শিরোনামটা উপরের প্যাসেজের জন্য একটা সার্থক বা উপযুক্ত শিরোনাম হওয়া উচিত বা হতে পারে বুঝলেন কখনো কখনো প্রশ্নে বলে দেয় যে এই টাইটেলের পিছনে কারণ দেখাও এই কথাটা বলেই দেয় আবার কখনো শুধু টাইটেল চায় শুধু টাইটেল চাক আর কারণ চাক আপনারা করবেন কি প্রথমে এই অংশটুকু লিখবেন এই অংশটুকু লেখার পর আপনি যে কোনো একটা হচ্ছে শিরোনাম লিখবেন লেখার পরে তারপরে আপনি হচ্ছে শেষে এই অংশটুকু ব্যাখ্যা করে দিবেন এটা মাথায় রাখবেন এরপরে বলছে হোয়াট ইজ নেসেসারি ফর ইফেক্টিভ ন্যাশনাল ডেভেলপমেন্ট আচ্ছা ডি তাহলে আমরা শিখলাম যে একটা প্রশ্নের উত্তর লিখতে গেলে হুট করে উত্তরে যাওয়া যাবে না প্রশ্ন আগে প্রথমে প্রশ্নের সাথে পরিচিত করার জন্য আমরা এক লাইন ভূমিকা লিখব তারপর আমরা কি করব তারপর আমরা মূল উত্তরটা লিখব তারপর আমরা একটু ফিনিশিং দিয়ে দিব এভাবে লিখলে আমরা ভালো নম্বর পাবো এখন ডি নাম্বার বলছে হোয়াট ইজ নেসেসারি ফর ইফেক্টিভ ন্যাশনাল ডেভেলপমেন্ট এখন কার্যত জাতীয় উন্নয়নের জন্য কি কি দরকার সেটা আপনাকে উত্তর লিখতে হবে হোয়াট ওয়ার্কস অ্যাজ দ্য বটলনেক অন দ্য ওয়ে অফ ই গভর্নেন্স মানে আমি এখন যে প্রশ্নগুলো দিব বাকি প্রশ্নগুলো আছে এই বাকি প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি আর লিখে দিচ্ছি না এখানে যে কয়টা প্রশ্ন আছে এই কয়টা প্রশ্নের উত্তর আপনাদেরকে লিখতে হবে এবং দিস ইজ ওয়ান কাইন্ড অফ কম্পালসরি ওয়ার্ক ফর ইউ ঠিক আছে এটা অবশ্যই কিন্তু একটা আবশ্যকীয় কাজ আপনাদের জন্য শেষে গিয়ে কি বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হোয়াট আর দ্য prerequisite measures to implement e-governance system in বাংলাদেশ বাংলাদেশি e-governance সিস্টেম বাস্তবায়ন করতে গেলে কি কি কাজ করতে হবে ওই যে সবাইকে আইটি ট্রেনিং এর আওতায় আনতে হবে এই উত্তরটা আপনারা সুন্দর করে লিখবেন কারণ দেখে এভাবে নাম্বার দিবেন যে
সাম প্রিরিকুইজিট মেজার্স, কিছু পূর্ব পদক্ষেপ, হ্যাঁ, হচ্ছে আপনারা লিখতে পারেন ক্যান বি ইমপ্লিমেন্ট টু ইমপ্লিমেন্ট ই গভর্নেন্স সিস্টেমস ইন বাংলাদেশ দিয়ে আপনি কারণগুলো দিবেন ব্যাখ্যা করে, রোমান সংখ্যায় 1 2 3 4 কি কি পদক্ষেপ, তাহলে চোখে লাগবে বেশি। তার আগে তো অবশ্যই একটু ভূমিকা আপনারা লিখবেন। তো এই কয়টা প্রশ্নের উত্তর, তাহলে বাকি থাকলো কয়টা, আমি দিলাম 1 2 3 4 5 6 7টা। এই 7টা প্রশ্নের উত্তর অবশ্যই আমি কালকে দিনের মধ্যে না হলেও কালকে রাত 8টার মধ্যে আপনারা গ্রুপে লিখবেন, নাম্বার দিয়ে দিয়ে EFGHIJ একটা পেজে লেখার পর ওটা ছবি তুলবেন, ছবি তুলে গ্রুপে লিখে দিবেন। অথবা কেউ চাইলে মোবাইলের উত্তরগুলো লিখবেন, লিখে সেটাকে PDF করে গ্রুপে দিতে পারেন, যেভাবে ইচ্ছা গ্রুপে দিবেন। আর 2 নম্বরে প্রশ্ন আছে যে এগুলো সমার্থক শব্দ লেখা, তারপর চেঞ্জিং পার্টস অফ স্পেস, তারপর হচ্ছে এখানে কি আছে আপনার, এগুলো আমি বুঝাবো, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যবহার, পাংচুয়েশন মার্কের ব্যবহার, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই প্রশ্ন করার উত্তর আপনাদেরকে চাই আমি। আর আগামী ক্লাসে আমরা শিখব কিভাবে লেটার টু এডিটর, সম্পাদকের বরাবর চিঠি লিখতে হয়, সেটা আমরা আগামী ক্লাসে শিখব। কিভাবে প্যাসেজের আলোকে সম্পাদকের বরাবর চিঠি লিখতে হয়, সেটা আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শিখব। তো এই ছিল মোটামুটি আজকে আলোচনা। আজকে আলোচনা আর কন্টিনিউ করব না, আমি শুধু বুঝাতে চেয়েছিলাম একটা প্রশ্নের কিভাবে টাইটেল লিখতে হয়, একটা প্যাসেজের কিভাবে হচ্ছে প্রশ্ন উত্তর লিখতে হয়। আচ্ছা, এবার চলেন আমরা এই প্যাসেজের একটা সামারি চলে যাব। প্রশ্ন নিয়ে কথা শেষ। আরেকটা প্রশ্ন থাকে যে কিভাবে আমরা প্যাসেজটার একটা সামারি লিখতে পারি। এই সামারিতে থাকবে 20 নাম্বার। BCS লিখিত পরীক্ষায় যে একটা কম্প্রিহেনশন থাকে, এই কম্প্রিহেনশনের অধীনে 10টা প্রশ্ন লিখতে বলে, যেগুলো আমরা আলোচনা করলাম। 10টা প্রশ্নে 3 10 30 নাম্বার। এরপর এই প্যাসেজটার একটা সামারি লিখতে বলে সংক্ষেপে, সেখানে থাকে 20 নাম্বার। আচ্ছা, তো চলেন আমরা একটা সামারি কিভাবে লিখতে হয় সেটা দেখে আসি। সামারি, সামারি হতে হবে 100 ওয়ার্ডস এর মধ্যে। তো আমরা সবসময় কি করি, যেটা আমাদের মনে আছে, যে আমরা সামারি লিখতে গেলে প্রথমে আগে প্রথম যে লাইনটা, প্রথম লাইনটার মধ্যে আপনাকে ব্যাখ্যা করতে হবে প্যাসেজটা কি সম্পর্কে আলোচনা করে। সেটা প্রথম লাইনে আপনারা ব্যাখ্যা করবেন যে প্যাসেজটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, এটা আপনাকে প্রথম লাইনে ব্যাখ্যা করতে হবে। তাহলে এক কথায় যদি আমরা বাংলায় বলতে যাই যে এই প্যাসেজটা কি কি নিয়ে আলোচনা করে, তাহলে বাংলায় যদি আমরা লিখি প্যাসেজটা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে, কে বলতে পারবেন বলেন তো বাংলায়? আমাকে বাংলায় বললেই চলবে, প্যাসেজটা কি নিয়ে আলোচনা করে। স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। প্যাসেজটা মূলত ই গভর্নেন্স, যে বিভিন্ন তথ্য বা তথ্য সেবা কেন্দ্রে যে সমস্ত কাগজপত্রে হ্যান্ডেলিং এর বদলে কম্পিউটারের মাধ্যমে আইটি সেকশনের মাধ্যমে যে সমস্ত ফাইলগুলো হ্যান্ডেলিং করা হয়, তারপরে হচ্ছে যে ই গভর্নেন্সের যে বাংলাদেশের সম্ভাবনা সেটা সম্বন্ধে বলা হয়েছে, এবং হচ্ছে যে ই গভর্নেন্স সাধারণত যারা একটু বয়স্ক তারা ই গভর্নেন্সের এই কম্পিউটার বেসড কাজগুলো তারা করতে আগ্রহী হয় না। তারা মনে করে কম্পিউটারের কাজগুলো একজন টাইপিস্ট বা কোনো লো লেভেলের কর্মচারীর কাজ। আর আরেকটা হচ্ছে বয়স্ক হওয়ার কারণে তারা সাধারণত আইটি বেসড কাজগুলো খুব ভালোভাবে পারদর্শীও হতে পারে না। আর হচ্ছে যে এই জন্য তারা খুব একটা ইন্টারনেট হচ্ছে মানে ই গভর্নেন্সটাকে খুব একটা ফলপ্রসূ মনে করে না। কিন্তু তা এটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হচ্ছে এটাকে চেঞ্জ করা সম্ভব, এই ধারণাটাকে। থ্যাংক ইউ। কি নাম আপনার? জুলি? জুলি স্যার। জুলি, জি স্যার। ক্লারা জুলি না? ক্লারা মানে কি? জি স্যার।
আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ। স্যার তাহলে এটা আমরা বেশ দেখতেছি একটা এই হেডিং নাম। প্যাসেজটা আলোচনা করে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য আর্জেন্সি অফ ই গভর্নেন্স in বাংলাদেশে as well as the problems and solutions with suggestions to succeed the governance in a developing country like Bangladesh. সামারির প্রথম লাইনটা হবে আয়না। আয়নায় দাঁড়ালে যেমন নিজের চেহারা পুরোটা বোঝা যায়, সামারির প্রথম লাইনটা হবে পুরা প্যাসেজের কি কি টপিক নিয়ে কথা বলছে সেই টপিক গুলো চলে আসবে এখানে, এটা মাথায় রাখবেন। সে লাইনটা যত বড় হয় হোক, এই প্যাসেজটা যে আলোচনা করছে, এই প্যাসেজের অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করছে না, সেই পুরো টপিক গুলোর হিন্টস গুলো এখানে লিখে দিবেন। আমরা লিখছি দ্য প্যাসেজ ডিলস উইথ, হ্যাঁ এই প্যাসেজটা হচ্ছে আলোচনা করে, কি নিয়ে আলোচনা করে, দ্য আর্জেন্সি অফ ই গভর্নেন্স ইন বাংলাদেশ, বাংলাদেশের ই গভর্নেন্সের যে জরুরি দরকার সেটা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রবলেমস, সেই সাথে এর সমস্যাগুলো, অ্যান্ড সলিউশনস, সমাধান, উইথ সাজেশনস, সমাধান করার জন্য কিছু পরামর্শও দিয়েছে কিন্তু এখানে, যে আইটি উন্নয়ন করতে হবে, টু সাকসিড ই গভর্নেন্স ইন আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ, সেই সাথে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ই গভর্নেন্সকে সফল করার জন্য কি কি সমস্যা এবং সেগুলোর পরামর্শ সহ সমাধান নিয়ে আলোচনা করে। আমাকে বলেন তো, এখানে আমি যে বিষয়গুলো লিখেছি এর বাইরে কি অন্য কিছু আছে এই প্যাসেজে উল্লেখ করার মতো যেটা নিয়ে আলোচনা করে এই প্যাসেজ? থাকলে মনে করাই দেন আমাকে একটু। আমার তো মনে হয় আমি পাচ্ছি না, আপনাদের কি মনে পড়ে? আচ্ছা, তাহলে প্যাসেজের প্রথম লাইনটা হবে, আমরা সামারির প্রথম লাইনটা হবে প্যাসেজের সব বিষয়ে ফোকাস হবে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে একটা একটা প্যাসেজ ধরো, খুঁজা এক লাইন বের করো, মানে একটা করে প্যারা আমরা ধরবো, সেই প্যারা থেকে আমরা একটা করে লাইন বের করব। এই প্যারাটা কি নিয়ে, ই গভর্নেন্স জিনিসটা কি সেটা নিয়ে আলোচনা করছে। আচ্ছা, তো আমরা সুন্দর করে লিখবো যে e-governance which is one kind of governance run digitally through কয়টা বাজে দেখো তো? এই অত ছোট বাচ্চা কয়টা বাজে বলতে পারবে না, বরং আমরা ক্লাসে মনোযোগ দেই। through internet and নাহিদা, আচ্ছা নাহিদার একটু সমস্যা হয় অবশ্য, through internet and any other electronic, জাস্ট কৌশলগুলো একটু খেয়াল করে যান, means is
possible for any country if IT sector is developed there. Through IT professionals বা by IT professionals. ব্যাস, দেখেন এই লাইনটাতে খেয়াল করেন এখানে সুকৌশলে কি কি লেখা হয়েছে দেখেন। প্রথম প্যারাটা ই গভর্নেন্সের সংজ্ঞা দিয়েছে, পরের প্যারাতে ই গভর্নেন্স চালু করতে গেলে কি কি প্রবলেম হবে সেটা নিয়ে কথা বলছে, তারপরের প্যারাতে ই গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে কি কি কার্যক্রম করতে হবে সেটা বলেছে, মানে সাজেশন দিয়েছে। নাহিদা যদি আমাকে শুনতে পান তাহলে বলবো ওই মিউট অপশনে আনমিউট অপশনে ক্লিক করার দরকার নেই, যেভাবে আছেন ক্লাস করেন। আচ্ছা, তো দেখেন এই পুরো তিনটা প্যারাকে আমরা এক লাইনে নিয়ে আসছি কিভাবে, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে মূল লাইনটা হচ্ছে ই গভর্নেন্স, ভালো করে খেয়াল করেন, ই গভর্নেন্স is possible for any country if IT sector is developed there by IT professionals. মূলত কিন্তু আমি এই লাইনটাই লিখতে চাইছিলাম যে কোনো দেশে ই গভর্নেন্সটা সম্ভব যদি সেখানে আইটি সেক্টরটা উন্নত করা হয় আইটি প্রফেশনালস এর দ্বারা। ব্যাস, এই ফাঁকে আমি কি করছি, ই গভর্নেন্সের ডেফিনেশনও ঢুকাই দিছি। ই গভর্নেন্স বলতে কি বোঝায়? which is one kind of governance run digitally through internet and any other electronic means. E-governance মানে হচ্ছে one kind of governance যেটা হচ্ছে ডিজিটালি পরিচালনা করা হবে ইন্টারনেট এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমের দ্বারা। কি বুঝলেন? ডেফিনেশনও চলে আসলো, পুরা দুইটা প্যারা চলে আসলো। আপনার সবকিছু লেখা যাবে না, আপনি খেয়াল করবেন এই প্যারাটা কি নিয়ে বলছে, ডেফিনেশন। তার মানে এই প্যারা থেকে আমরা সামারিতে ডেফিনেশনের একটা সেন্টেন্স লিখবো। সো আমরা ডেফিনেশনের সেন্টেন্স কিন্তু লিখে দিছি এই ফাঁকেই। এর পরের প্যারাটা কি বলছে? এর পরের প্যারাটাতে বলছে যে আমাদের যে ই গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে কি কি প্রবলেম গুলো হতে পারে। উদাহরণ হিসেবে বলছে ওয়ার্কাররা আইটি বোঝে না, সরকারি কর্মকর্তারা আইটি বিষয়ে আগ্রহী না। এই উদাহরণগুলোকে কখনো সামারিতে লেখা যাবে না, জাস্ট মূল কথা। তাহলে এত কিছু পড়ে আমরা কি বুঝলাম, যে এখানে ই গভর্নেন্স চালু করতে গেলে কিছু প্রবলেম আছে। ব্যাস, এর পরের প্যারাতে আমরা কি বুঝলাম, যে আমাদের ই গভর্নেন্স চালু করতে গেলে অনেকগুলো সুবিধা হবে এবং সেগুলো করতে গিয়ে কি কি করতে হবে, ইন্টারনেটের দাম কমাতে হবে, তারপর হচ্ছে রুট পর্যায়ে ইন্টারনেট ছড়াই দিতে হবে, তার মানে কি প্রবলেম সলভ করতে হবে, সেটা আমরা লিখে দিলাম। এখন শেষের প্যারা কি বলছে? শেষের প্যারায় গিয়ে বলছে যে ই গভর্নেন্স চালু হলে আমাদের কিছু সুবিধা হবে, বেশ সুবিধা হবে। তার প্রমাণ পাচ্ছি আমরা এসএসসি রেজাল্টের মধ্যে, এখানে আমরা খুব সহজে পাচ্ছি, এরকম কিছু বলছে। শেষে গিয়ে বলছে যে দিন দিন মোবাইল ফোনের সংখ্যা বাড়তেছে এবং এরকম শক্তিশালী যন্ত্রের মাধ্যমে আমরা মানুষের কাছে হচ্ছে সার্ভিস পৌঁছে দেওয়া সম্ভব। আচ্ছা, শেষে তাহলে আমরা একটা কথা লিখে দিতে পারবো, দেখেন আমরা ওদের দিয়ে কি লিখি শেষের লাইনটা, to provide service to the mass people by government from but through e-governance সরকার দ্বারা
সরকার থেকে জনগণের কাছে সেবা পৌঁছানোর জন্য কিসের মাধ্যমে? ই গভর্নেন্সের মাধ্যমে সরকার থেকে জনগণের কাছে সেবা পৌঁছানোর জন্য বা সেবা পৌঁছাতে শেষে গিয়ে আমরা লিখব যে IT sector including electronic means মাধ্যম should be available বা should be facilitated by the government and IT training should be provided from city to village people. এখন আমরা দেখি আমাদের প্যাসেজের লাইনটা বড় হয়ে গেল কিনা, আমরা কত শব্দ হয়ে গেল। দেখতেছি আমাদের শব্দ বেশি হয়ে গেছে না, 90টা ওয়ার্ড হয়েছে মাত্র আমাদের। দেখেন আমাদের এক কথার মধ্যে কি কি চলে আসছে। The passage deals with the urgency of e-governance in Bangladesh as well as the problems and solutions with suggestions. আমাদের এই প্যাসেজটা আলোচনা করে বাংলাদেশে ই-গভর্নেন্সের হচ্ছে আর্জেন্সি অ্যান্ড প্রসপেক্টিভ কথাটা লিখলে ভালো হয়, সম্ভাবনা বা ভালো দিকগুলো। প্রসপেক্টিভস অফ ই-গভর্নেন্স, এই প্যাসেজটা ই-গভর্নেন্সের যে জরুরি দিকগুলো, প্রয়োজনীয়তা এবং প্রসপেক্টিভ নিয়ে আলোচনা করে, সাথে কি আলোচনা করে এর সমস্যা, সলিউশন, পরামর্শ সহ কিভাবে ই-গভর্নেন্সকে সফল করা যায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে, এটা নিয়ে আলোচনা করে। E-governance, which is one kind of governance run digitally through internet and any other electronic means, is possible for any country if IT sector is developed there by IT professional. বাংলাদেশের মতো উন্নয়নশীল যে কোনো দেশে ই-গভর্নেন্স বাস্তবায়ন সম্ভব যদি সেখানে আইটি প্রফেশনাল দ্বারা আইটি সেক্টরকে উন্নত করা হয়। To provide service to the mass people from government through e-governance, ই-গভর্নেন্সের মাধ্যমে সাধারণ জনগণের কাছে সেবা পৌঁছানোর জন্য আইটি সেক্টর ইনক্লুডিং ইলেকট্রনিক মিনস শুড বি ফ্যাসিলিটেটেড বাই দ্য গভর্নমেন্ট। সরকার কর্তৃক আইটি সেক্টর এবং বিভিন্ন রকম ইলেকট্রনিক ডিভাইস বা মাধ্যমগুলো তাদেরকে সুবিধা দিতে হবে, সহজলভ্য করে দিতে হবে। সেই সাথে আইটি ট্রেনিং শুড বি প্রোভাইডেড ফ্রম সিটি টু ভিলেজ পিপল, গ্রাম থেকে শহর পর্যন্ত বা শহর থেকে গ্রাম পর্যন্ত সব ধরনের লোকের কাছে আইটি ট্রেনিংটা সরবরাহ করতে হবে। বলেন এই প্যাসেজ কি এগুলোই নিয়ে তো কথা বলছে। এখানে দেখেন আমি কোনো এক্সাম্পল নিয়ে আসি নাই, এখানে আমি এসএসসি এসএসসির কাহিনী নিয়ে আসি নাই। মনে রাখবেন কোনো অতিরিক্ত কথা লেখা যাবে না, মূল কথা লিখতে হবে। হয়ে গেল আমার 90 ওয়ার্ডের মধ্যে। সামারি লিখলাম 100 ওয়ার্ডের মধ্যে। না করেন স্যার, মনে করেন স্যার প্যাসেজটা পড়ার পরে যদি ধারণা হয় তাহলে স্যার প্যাসেজ থেকে লাইন না নিয়ে যদি নিজের মতো করে ওইভাবে লেখা যায় তাহলে কি মানে জিনিয়াস। তাহলে তো তুমি জিনিয়াস পুরা, তাহলে তুমি জিনিয়াস বস। প্যাসেজ থেকে লাইন নেওয়া যাবে না তো, আমরা একটা লাইনও প্যাসেজ থেকে হুবহু নেই নাই, তবে প্যাসেজের থিমের বাইরে যাওয়া যাবে না। কারণ ই গভর্নেন্স টার্মটা তো অনেক বিশাল, তুমি নিজের মতো করে লিখতে গিয়ে অন্য কথা নিয়ে আসলে চলবে না, প্যাসেজ থিম ঠিক থাকতে হবে। ওকে, মিউট হয়ে যাও ভাই, তোমার সাউন্ড। থ্যাংক ইউ। সামারি নিয়ে আর কারো কোনো কথা আছে? আচ্ছা,
তাহলে সামারিটা কিভাবে লিখতে হবে এটা যে আমি এতক্ষণ থেকে বুঝাইলাম, তো এটা যদি আমি জিজ্ঞেস করি হচ্ছে কারে জিজ্ঞেস করব, আমি এটা জিজ্ঞেস করলাম শবনমকে, শবনম কি বলবে, সামারিটা আমি লিখবো কিভাবে? এটা বাচ্চারে বুঝাবেন, ক্লাস 2 এর বাচ্চা, যে বাবু তুমি এমনে সামারি লিখবা, ওরে কেমনে বুঝাবেন? বুঝান, বাংলায় বলেন। সামারি লিখতে ফার্স্টে দ্য প্যাসেজ ডিলস উইথ, এই কথাটা ফার্স্ট লিখতে হবে। আচ্ছা, এটা থাক। এই লাইনটার মধ্যে কি খেয়াল রাখতে হবে আমাকে সেটা বলেন, জোরে বলেন। আর ফার্স্ট প্যারাতেই পুরো হচ্ছে মানে পুরো সবকিছু মানে একটা সেন্টেন্স দিয়ে, হ্যাঁ সে ব্যাপারটা বুঝছে কিন্তু ক্লিয়ার করতে পারতেছে না, মানে যাতে। ওকে, থ্যাংক ইউ। আমি একটু জানতে চাবো এবার কে বলতে চায়? কে বলতে চায়? রাসেল জুবায়েদ। জি স্যার। এতক্ষণ থেকে কি বুঝছো? বুঝাও আমার একটু। সামারি লেখার সময় প্রথম যে লাইনটা লিখবো সেটা হচ্ছে ওভারঅল পুরো প্যাসেজটাই আমরা কি বুঝতে পেরেছি সেটা হচ্ছে স্যার প্রথম লাইন। তারপর স্যার দ্বিতীয় লাইনে লেখার সময় আমার প্রথম প্যারাতে কি বলছে সেটার একটা মেইন সেন্টেন্সটা আমরা লিখবো। এভাবে স্যার প্রত্যেকটা প্যারা থেকে আমরা মেইন বিষয়টা যদি লিখি তাহলে সামারিটা ফুলফিল হবে বলে স্যার আশা করি। তারপরে প্যাসেজে কি মানে সামারিতে কি অ্যাভয়েড করতে হবে? স্যার সামারিতে অ্যাভয়েড করতে হবে যে মানে বিভিন্ন জিনিস যেটা বলে স্যার, এই সুবিধা এই সব অসুবিধা, মানে এক্সাম্পল গুলো অ্যাভয়েড করতে হবে, আমরা অ্যাভয়েড করব। এবং মনে রাখতে হবে একটা করে প্যারা থেকে একটা সেন্টেন্সের বেশি নেওয়ার চেষ্টা করা যাবে না। জি স্যার, একটা প্যারার মূল থিমটা নিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমি একটা কোশ্চেন করব যারে, সে কোশ্চেনটা হচ্ছে শেখ তাসনিম, আমার কথা শুনতেছো? জি স্যার। তোমার আমি একটা গল্প শোনাবো, মনোযোগ দিয়ে শোনো, এরপর সেটা এক লাইনে সামারি বলতে হবে। ওকে, রেডি? তুমি রেডি? জি স্যার। আমার সাথে দেখা হলো তাকে অনেক বুঝালাম যে আমি তাকে অনেক ভালোবাসি। একদিন সে তার অফিসে যাচ্ছিল, তো আমি হুট করে তার অফিসে যাওয়ার ঠিক সেই সময়ই বাসার সামনে এসে হাজির হলাম বাইক নিয়ে। তাকে রিকোয়েস্ট করলাম আমার বাইকে ওঠার জন্য। এরপর বাইকে নিয়ে আমি তাকে অফিস পর্যন্ত নামিয়ে দিয়ে আসলাম। এরপর যখন সে অফিস শেষ করলো, তারপর আবার বাইকে করে তাকে বাসায় এসে নামিয়ে দিলাম। একদিন হুট করে আমি তাকে আইসক্রিমের উপর ছোট্ট একটা ভিডিও পাঠাই দিলাম। এটা দেখা রাত 12টা বাজে, তখন তার আইসক্রিম খেতে খুব ইচ্ছা হলো। যেটা আমি বুঝলাম ওই ভিডিওতে তার রিয়াকশন দেওয়ার মধ্য দিয়ে যে সে লাভ রিয়াক্ট দিল, তার মানে সে অনেক পছন্দ করছে। তখন আমি ইনস্ট্যান্টলি এত গভীর রাতে দোকানদারকে ডেকে তুলে সেখান থেকে আমি হাফ লিটার আইসক্রিম কিনে নিয়ে তার বাসায় গিয়ে পৌঁছায় দিয়ে আসলাম। মাঝখানে সে অনেক অসুস্থ ছিল, সেই সময় হচ্ছে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না বাসায়, তো আমি গিয়ে তাকে মাঝে মাঝে রান্না বান্নাও করে দিয়ে আসতাম। এভাবে তাকে আমি আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম তাকে আমি ভালোবাসি। এক লাইনে বলো আমি কি বোঝাতে চাই? মহাবিপদ। তাসনিম তুমি আসো নাকি গেছো? জি স্যার। এক লাইনে বলো রুবেল রানা কি বোঝাতে চায় মেয়েটারে? স্যার এক লাইনে বলতে গেলে তো বলতে হবে যে ছেলেটা হচ্ছে ওই মেয়েটাকে অনেক পছন্দ করতো। এটাকে আরেকটু সম্প্রসারিত করো, লাইন একটা হবে, একটু সম্প্রসারিত করে বলো। ছেলেটাও একটা মেয়েকে পছন্দ করতো বলেই তাকে অনেক। ওকে, গুড। আচ্ছা, থ্যাংক ইউ। এটা একটু আমি এটা আহাদের কাছে শুনি। আহাদ কি বলবে? এটা সাধারণ গল্প হলো, এখানে অনেক কিছু আছে। আহাদ কি বলবে? স্যার ওই ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে বলে সেই জন্য ওকে অনেক কেয়ার করে, যাতে তার পরবর্তীতে লাইফ জীবন সঙ্গী হিসেবে পেতে পারে। থ্যাংক ইউ। বাচ্চু কি বলবে? বাচ্চু?
স্যার ছেলেটা মেয়েটাকে স্যার বাঁচবে না এমন একটা পরিস্থিতি। থ্যাংক ইউ। তারপর আচ্ছা ডাক্তার মোসাম্মদ নাজনীন কি বলবেন এক লাইনে? স্যার এক লাইনে বলতে গেলে আমি বলবো যে ছেলেটা তাকে বোঝানোর চেষ্টা করছে যে আসলে সে তাকে কতটা ভালোবাসে এবং তার জন্য কতটা ভাবে, তাই সে তার এত কেয়ার করছে এবং কারেক্ট একদম কারেক্ট, থ্যাংক ইউ। আচ্ছা এটার একটু মডিফাই কইরা যদি আমি এটা হচ্ছে আকিরে বলতে বলি, আকি কি বলবে একটু মডিফাই করে? ডাক্তার নাজনীন যেটা বললো এটারে মডিফাই করে কি বলা যায়? ওকে থাক, আকি মনে শুনতেছে না। যাক সবারটাই ঠিক আছে। আমরা এক লাইনে বলবো যে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছেলেটি প্রমাণ করতে চায় সে মেয়েটিকে অনেক ভালোবাসে। আমরা এক লাইনে এটাই বলবো যে নানান কর্মকাণ্ডের মধ্য দিয়ে ছেলেটি প্রমাণ করতে চায় সে মেয়েটিকে অনেক ভালোবাসে। আমি সামারি বলতে এটাই বুঝেছি। অনেক রকম এক্সাম্পল থাকবে, আইসক্রিমের গল্প থাকবে, লাভ রোডের গল্প থাকবে, বাইকে চড়ার গল্প থাকবে, তারপর কি অনেক পার্কের গল্প থাকবে, হ্যাঁ অনেক কিছু থাকবে, কিন্তু এক লাইনে সেটাকে নিয়ে আসতে হবে। দিস ইজ কল্ড সামারি। আশা করি আমার এই উদাহরণটা সবাই বুঝে গেছেন যে সামারিতে কি অ্যাভয়েড করতে হবে আর কি যোগ করতে হবে। আজকে আমরা শিখলাম কিভাবে একটা প্যাসেজের সামারি লিখতে হয়, আমরা শিখলাম কিভাবে প্রশ্নের উত্তর করতে হয়, আমরা শিখলাম কিভাবে প্যাসেজের টাইটেল লিখতে হয় বা শিরোনাম লিখতে হয়। উল্লেখ্য সামারিতে কোনো টাইটেল বা শিরোনাম থাকবে না। ব্যাস। এখন আপনাদের একটা আমি হোমওয়ার্ক দিয়েছি। হোমওয়ার্কটা হচ্ছে যে আমি কিছু প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর প্রত্যেকেই লিখবেন। লিখে একটা পেজের মধ্যে উত্তরটা লিখে বা 2 পেজে লিখে গ্রুপে আপনারা পোস্ট করে দিবেন আগামীকাল রাত 8টার মধ্যেই। এই ছিল আজকের আলোচনা আমাদের। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ বাচ্চু স্যার। হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি। সামারি এই যে ই-গভর্নেন্স বাস্তবায়ন করতে গেলে এই সমস্যা ঠিক করাতে হবে সরকারকে, না আটকে যায় তাহলে তো হবে না।